ধর্ষিত মাইয়ারে কে বা বিয়ে করতে চাইবে? কত ভালো ভালো বিয়ে আইছিল। জাবেদ স্যার তো এক কথায় না করে দিতেন। উনি এখন মাইয়ারে বিয়ে দিবে না। মাইয়া আরও পড়ব, বিদ্যাসাগর বানবো মাইয়ারে। এখন আর কেউ বিয়ে করবে মাইয়ারে? বিদ্যাসাগর বানানোর ভূত তো এখনো নামেনি মাথা থেকে। আজকেও তো দেখলাম পরীক্ষা দিতে নিয়ে যাইতেছে। কই, এখন কিছু টাকা খরচ করে যেমনই হোক মাইয়ারে পার করব, তা না, উনি পরীক্ষা দেওয়ায়। ওরা তো গলা চড়িয়ে বলে বেড়ায় ওদের মেয়ের কোনো ক্ষতি হয় নাই, ওনার মায়া এখনো কুমারী। হা হা হা। রিক্সা থেকে নেমে বাড়ির দিকে হাঁটছিলেন জাবেদ রহমান এবং ঝিনুক। মোড়ের চায়ের দোকানে বসা লোকজনের এসব কথা শুনে দাঁড়িয়ে গেলেন জাবেদ সাহেব। লোকগুলোর কথার জবাব দেওয়ার জন্য পা বাড়াতেই বাবার হাত ধরে ফেলে ঝিনুক। চোখের ইশারায় বুঝিয়ে দেয় এসব নোংরা কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, চলো বাবা। বলেই সেখান থেকে বাবাকে নিয়ে সরে আসে ঝিনুক। তুই আমাকে এভাবে নিয়ে এলি কেন? করা জবাব দিয়ে দিতাম ওদের। সারাদিন কোনো কাজ নেই, বসে বসে কোথায় কি হচ্ছে তা নিয়ে গবেষণা। বাড়িতে এসে ঝিনুকের দিকে চোখ গরম করে তাকায় জাবেদ সাহেব। ঝিনুক কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। কি হয়েছে গো? কে কি বলল? জাবেদ সাহেবকে পানি গ্লাস এগিয়ে দিয়ে প্রশ্ন করল ঝিনুকের মা রাশেদা বেগম। মোড়ের মাথার চায়ের দোকানে ঝিনুককে নিয়ে আলোচনা হচ্ছিল। আমি ওদের কথায় প্রতিবাদ করতে যাচ্ছিলাম, ঝিনুক দিল না। কতজনের কথার প্রতিবাদ করবে তুমি? পুরো এলাকায় তো এখন এই কথায় কানাঘুষে হচ্ছে। জাবেদ স্যারের মেয়েরে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কজনরে চুপ করাবে তুমি? এসব কথা বাতাসের আগে চলে। আমরা না হয় তোমার মেয়ের কথা বিশ্বাস করলাম যে ওর সাথে কিছুই হয় নাই। বাইরের মানুষটা সেটা বিশ্বাস করাতে পারবা? পারবা না, কেউ বিশ্বাস করবে না। আগে বলছিলাম বিয়ে দিয়ে দাও মেয়ের, শুনলে না আমার কথা। এখন কপাল পড়ল তো, কে বিয়ে করবে তোমার মেয়েরে? থামো তো, তুমি মা হয়ে এসব বলছো? মেয়েরে স্বাবলম্বী করতে চাইছিলাম আমি, এতে অন্যায়টা কি? আমার মেয়েটা তো পড়াশোনায় কত ভালো, বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করতাম নাকি? জীবন এখন নষ্ট হয় নাই, তখন অন্তত সম্মান নিয়ে বাঁচতে পারত। আর এখন ঘর থেকে বেরোলেই যে হাজারটা কথা শুনতে হয়। ধর্ষিত তকমা কপালে রেগে গেছে, সেটা খুব সম্মানের বুঝি? জাবেদ সাহেব আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। দরজার আড়াল থেকে এতক্ষণ মা বাবার কথা শুনছিল ঝিনুক, সেও রুমের ভিতর চলে গেল। তার চোখটা ঝাপসা হয়ে এলো। জাবেদ সাহেব এলাকার হাই স্কুলের ইংরেজি বিষয়ের স্যার। তার দুইটা মেয়ে, বড় মেয়ে ঝিনুক আর ছোট মেয়ে ঝুমুর। ঝিনুক এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে, আর ছোট মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ওদের সংসারে প্রাচুর্য না থাকলেও অভাব নেই, মধ্যবিত্ত যাদের বলে আর কি। ঝিনুক পড়ালেখায় ভালো হয়, ক্লাস 6 থেকেই ঝিনুককে ঢাকায় রেখে পড়াশোনা করাছিলেন। ঝিনুক হাওয়ার সেকেন্ডারি বেশ ভালোভাবে শেষ করেই ঢাকার একটা স্বনামধন্য পাবলিক ভার্সিটিতে চান্স পায় ঝিনুক। আর ঝুমুর পড়াশোনায় ঝিনুকের মতো এত ভালো না হওয়ায় জাবেদ সাহেব ঝুমুরকে নিজের কাছে রেখে হাওয়ার সেকেন্ডারি কমপ্লিট করিয়ে তারপর ঢাকায় পাঠানোর ইচ্ছে ছিল। কিন্তু একটা ঘটনায় সব এলোমেলো করে দিল। ঝিনুকের অনার্স পরীক্ষা শেষ হয়, ঝিনুক এখন বাড়িতে থাকে সারাক্ষণ। ঝিনুকের বিয়েটা তাহলে দিয়ে দাও, ওর পরীক্ষাও শেষ। রাতের খাবার খাচ্ছিল ঝিনুকরা। কথাটা শুনে সবাই বেশ অবাক হয়ে তাকায় রাশেদা বেগমের দিকে। ঝিনুকে কেউ বিয়ে করতে রাজি হবে তো দূরে থাক, বিয়ের প্রস্তাবে আসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ এমন কথা বললে কেন? আর কে এখন বিয়ে করবে ঝিনুককে? ওই যে রিয়ান বলে ছেলেটা, এর আগে ঝিনুকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেই আবার প্রস্তাব দিয়েছে। এবার সব জেনেও রাজি। সেবার তো তোমরা বাপ মেয়ে ফিরিয়ে দিয়েছিলে, এবার না করতে পারবে না। কিন্তু মা, আমি ওকে বিয়ে করব না, তুমি না করে দাও। ঝিনুক দেখ, জেদ করবি না একদম। এমনিতেই কোনো বিয়ে আসছেও না, বাইরের মানুষও নানা রকম গল্প সাজাচ্ছে। মা, আমি এই ছেলেকে বিয়ে করব না, আমার ভালো লাগে না ওকে। কেন করবি না শুনি? ছেলেটা এত বড় লোক, দেখতেও রাজপুত্রের মতো, আর সব জেনেও তোকে বিয়ে করতে রাজি। তোর সমস্যা কই? আর কেউ তো তোকে বিয়ে করতেও আসবে না, সারা জীবন ঘরের খুঁটি হয়েই থাকতে হবে। এত জেদ কিসের তোর? কলঙ্ক তো লাগাইছিস গায়ে, তাও জেদ কমে না? আমাদের তো শুধু তোকে নিয়ে ভাবলেই হবে না, ঝুমুরের কথাও ভাবতে হবে। সমাজে চলবো কেমন করে? কতর আমাদের কাঁধে বসেই থাকবি? এই বিয়ে তোকে করতে হবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, তোর মতামত চাইনি। ঝিনুক অসহায়ভাবে ওর বাবার দিকে তাকালো, কিন্তু ওর বাবা কিছু না বলে চুপ করে আছে। ওর মায়ের এতগুলো কথার প্রেক্ষিতে একটা কথাও বলল না। তার মানে বাবাও চাই এই বিয়েটা হোক। মায়ের কথায় সম্মতি আছে বাবার। ঝিনুক খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাইরের মানুষের কথাও কানে নেয় না কখনো, কিন্তু ও মায়ের কথাগুলো কাটার মতো বিছে ওর গায়ে। ঝিনুক মা, খেয়ে যা। খাওয়া ছেড়ে উঠে যেতে নেই এভাবে, রাতে খিদে পাবে তোর। ঝিনুক না খেয়ে উঠে যাওয়ায় বার কয়েক ডাকলো ওর বাবা, কিন্তু ঝিনুক সেদিকে কোনো কর্ণপাতই করল না। জাবেদ সাহেব তার বড় মেয়েকে বড্ড ভালোবাসেন, চোখে হারান মেয়েকে। মেয়ের সব সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন, মেয়েকে সবসময় সাপোর্ট করেছেন। তবে এবার পারছেন না,
কারণ উনিও চান ঝিনুকের বিয়েটা হোক। এই বিয়েটা হলে ঝিনুক এসব অপমানের হাত থেকে বেঁচে যাবে। কেউ আর ওকে কোনো কথা শোনাতে পারবে না। মেয়েটাকে এভাবে না বলেও পারতে। আর পরে ওকে ঠান্ডা মাথায় আলাদা করে বুঝাতাম। কতটা কষ্ট পেয়েছি বলো তো মেয়েটা। সারা রাত না খেয়ে থাকবে এখন। কি দরকার ছিল এত রিয়েক্ট করার? মেয়েটাকে আবার কাঁদিয়ে দিলে তো। এবার রাশিদা বেগমে কেঁদে ফেললেন। তোমার কি মনে হয় আমার কষ্ট হয় না? মেয়েটা যখন ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদে তখন আমার বুকটা ফেটে যায়। সেসব তোমরা বোঝো না। ওরে তো আমি পেটে ধরেছি, কষ্ট তো আমারও হয়। মেয়েটাকে এসব কিছু থেকে বের করে আনার জন্য বিয়েটা দিতে চাইছি। আর ছেলেটা ঝিনুককে অনেক ভালোবাসি জানো তো, অনেক ভালো রাখবে ওকে। ওর ভালোর জন্য এসব করলাম। সেরাতে আর কারো খাওয়া হলো না, যে যার মতো শুতে চলে গেল। তবে ঝুমুর মাঝরাতে ঝিনুকের ঘরে আসে। ঝুমুর দরজা ঠেলে রুমে ঢুকতে দেখে ঝিনুক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আপু আসবো? আয়। এখনো ঘুমাসনি যে? তুইও তো ঘুমাসনি। তোর প্রিপারেশন কেমন চলছে? ভালো আপু, তোর সাথে কিছু কথা ছিল তাই এলাম। বল। আপু তুই রিয়ান ভাইয়াকে বিয়ে করে নে প্লিজ। ঝুমুর, আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। অনেক রাত হয়েছে, তুই ঘুমোতে যা। ঝুমুর ঝিনুকের হাত ধরে। আমায় ভুল বুঝিস না আপু। এই বিয়েটা করলে তুই এসব মানসিক অত্যাচারগুলো থেকে বেঁচে যাবি, একটু শান্তিতে শ্বাস নিতে পারবি। আর আম্মুকে ভুল বুঝিস না আপু। তোকে এই অবস্থা দেখে আম্মুরও অনেক কষ্টে আছে আপু। আর তাছাড়াও এলাকার লোকজন যা শুরু করেছে। আর জানিস তো, এলাকার আন্টিরা রোজ রোজ এসে আম্মুকে নানান কথা শোনায়। আমরা জানি তোর সাথে সেদিন কিছু হয়নি, তবে সবাই তো সেটা মানে না। আম্মুর তো খারাপ লাগে বলো। তোরা একটা কথা কেন বুঝতেছিস না? আমার ওই ছেলেকে ভালো লাগে না, সহ্য করতে পারি না আমি ওকে। আমি বুঝি আপু, সেই জন্যই তো আগের বার ফিরিয়ে দিয়েছিলি। তখন কেউ তো তোকে জোর করেনি। কিন্তু এখন সিচুয়েশন আলাদা আপু। আর তুই যখন একটা চাকরি করবি, স্টেবল হবি, তখন সেরকম মনে হলে সেপারেট হয়ে যাবে। তবে আমার মনে হয় না তুই কখনো সে সুযোগ পাবি। কারণ রিয়ান ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে আগলে রাখবেও। দেখিস তুই। প্লিজ আপু, আম্মুর কথাটা রাখ। ঝুমু, আমি ঘুমাবো এখন, তুইও যা। অনেক রাত হয়েছে, আমার মাথাও ধরেছে। ঝুমুর মুখটা গোমরা করে চলে যাচ্ছিল। ও দরজার কাছে যেতেই ঝিনুক পিছন থেকে ডাকলো ওকে। ঝুমুরও দাঁড়িয়ে গেল। আম্মুকে বলে দিস আমি রাজি, ওদের যা ইচ্ছে করুক, আমার কোনো আপত্তি নেই। ঝুমুরের মুখে এবার হাসি ফুটল। ও না দাঁড়িয়ে চলে গেল। ঝিনুক আবার জানালার গ্রিলে হাত দিয়ে বাইরে তাকিয়ে রইল। সবার ওপর খুব অভিমান হচ্ছে, বিশেষ করে ওর বাবার ওপর। বাবা ওকে বুঝল না। রাতের মতো ওর জীবনটা এখন আধারে ডুবে আছে। একটা ঘটনা ওর জীবনটা পুরোপুরি এলোমেলো করে দিয়ে গেছে, সব ওলটপালট করে দিল। ওর স্বপ্নগুলোকে ঝাপসা করে দিল। কিছুদিন আগেও ঝিনুকের জীবনটা এমন ছিল না। ভার্সিটি আর পড়াশোনা নিয়ে বেশ কাটছিল জীবনটা। ঝিনুক বেশ চটপটে আর স্পষ্টভাষী মেয়ে ছিল। ওর যে কাজটা ঠিক মনে হতো না, ও স্পষ্ট ভাষায় তার প্রতিবাদ করত। রিয়ানের সাথে ঝিনুকের ভার্সিটিতেই পরিচয় হয়েছিল। ঝিনুকের স্পষ্টবাদিতার জন্যই রিয়ান ঝিনুকের প্রতি আকৃষ্ট হয়েছিল, ভালোবেসে ফেলেছিল ওকে। চলুন তাহলে একটু পিছন থেকে ঘুরে আসা যাক। ঝিনুক তখন অনার্স চতুর্থ বর্ষে সবেমাত্র। চতুর্থ বর্ষে প্রথম ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ভার্সিটিতে যায় ঝিনুক আর তিথি। তবে ক্লাসে যাওয়ার আগেই ওদের পথ আটকে দাঁড়ায় ভার্সিটির মাস্টার্সের কিছু সিনিয়র ভাই। পথ আটকে দাঁড়িয়েছেন কেন? রাস্তা ছাড়ুন, ক্লাসে যাব। পথ আটকে দাঁড়ানো ছেলেদের দিকে রাগি লুকে তাকিয়েছিল ঝিনুক। ক্লাসে তো যাবেনি, তবে সিনিয়র ভাইয়ারা দাঁড়াতে বললে দাঁড়াতে হয় জানেন না? ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, জানি, তবে সিনিয়র ভাইদের জন্য ক্লাস মিস হয়ে গেলে দাঁড়ানো যায় না, সেটা জানেন তো? জানি, তবে তার আগে আপনার বান্ধবীর সাথে আমার কিছু কথা আছে, সেগুলো শেষ হলে তারপরে যাবেন। বুঝলেন শালি সাহেবা, সব কিছুর একটা লিমিট আছে। আপনি বাড়াবাড়ি করছেন। আচ্ছা ভাইয়া, তিথি যে আপনাকে বলে আসে ও রিলেশন করবে না, সেটা কি আপনি শুনতে পান না, নাকি বুঝতে পারেন না? ও তো আগেই বলে দিয়েছে ও এসবের মধ্যে নেই, তাহলে ওকে কেন ডিস্টার্ব করেন? ঝিনুক চুপ করো, ক্লাসে চল, কথা বাড়াস না। ঝিনুকের হাত ধরে একটা মৃদু ঝাঁকি দিয়ে পাশ থেকে বলে ওঠে তিথি, তুই চুপ কর, ভয় পাস না কি ওদের? দেখুন ভাইয়া, আপনারা অনেক হাই সোসাইটি বিলং করেন, আপনাদের বাবারা বড় ব্যবসায়ী, অদূর ভবিষ্যতে সেসব আপনারাই দেখাশোনা করবেন। সো ক্যারিয়ার নিয়ে আপনাদের চিন্তা নেই। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠায় যে তাদের সন্তানরা ভালো রেজাল্ট করে ভালো কোনো জবে ঢুকবে, তাদের কষ্টের উপার্জন বিফলে যাবে না। ভার্সিটিতে এসে ঘুরে বেড়ানো, ফুর্তি করা, এসব আপনাদের মানায়, আমাদের না। আশা করব নেক্সট টাইম আর এভাবে বিপাকে ফেলবেন না তিথিকে। আবার যদি এমন হয় তাহলে ভালো হবে না। ঝিনুক চলতো বলেই টানতে টানতে তিথি ওকে নিয়ে সেখান থেকে চলে এলো। কি দরকার ছিল ওদের সাথে কথা বাড়ানোর? শুধু শুধু বিপদ ডেকে আনিস। তুই জানিস না ওরা রাজনীতি করে, ছাত্রনেতা ওরা। তো ভয় পায় নাকি? ভয় পেয়ে চুপ করে বসে থাকলেই ওরা ঘাড়ে চেপে বসবে।
এদিকে ঝিনুর কথাগুলো পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল রিয়ান। রিয়ান স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত বলে ভার্সিটির পাবলিক ফিগারও বলা চলে। তাছাড়াও দেখতে বেশ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম হওয়ায় ভার্সিটির অনেক মেয়েরই ক্রাশে। অথচ সেই রিয়ান কিনা ঝিনুকের উপর ক্রাশ খেল। তবে ঝিনুক দেখতেও খারাপ না, স্লিম ফিগার, মায়াবী চেহারা আর হরিণের মতো চোখের প্রেমে যে কেউ প্রেমে পড়তে পারে। ঝিনুক চলে যাওয়ার পরে রিয়ান সামনে এগিয়ে আসে। রাফি, মেয়েটা কেড়ে রসায়ন ডিপার্টমেন্টের 4th ইয়ারে পড়ে, নাম ঝিনুক। এর বেশি কিছু জানি না। আমি যাকে পছন্দ করি তার বেস্ট ফ্রেন্ড বলে এইটুকুই জানা আর কি। খোঁজ লাগা, এই মেয়ের সব ইনফরমেশন আমার চাই। দোস্ত, প্রেমে পড়লি নাকি? প্রেম কিনা জানি না, তবে মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটার নিজের প্রতি আকৃষ্ট করার। এরপর থেকে শুরু হলো রিয়ানের ভালোবাসা নামক পাগলামো। ঝিনুকের প্রতিটি গতিবিধির উপর নজর রাখত রিয়ান। ঝিনুকের সমস্ত খবর ওর নখ দর্পণে। কখনো ঝিনুকের সামনে একগুচ্ছ ফুল নিয়ে হাজির হতো, কখনো দামি কোনো গিফট নিয়ে। তবে ঝিনুক সবসময় এসব থেকে গা বাঁচিয়ে চলতো। ওর ভালো লাগতো না এইসব। ও বরাবর রিজেক্ট করে আসছিল রিয়ানকে। তবে রিয়ানও নাসুরবান্দা। ওর একটাই কথা ছিল, ঝিনুক শুধু ওর। পুরো ভার্সিটির সবাই জানতো রিয়ান ঝিনুককে পছন্দ করে। একটা ছেলে একবার ঝিনুককে কিছুদিন ডিস্টার্ব করেছিল। ঝিনুককে তার ভালো লাগে বলে ঝিনুকের পেছনে কিছুদিন ঘুরছিল। রিয়ান সেই ছেলেকে অনেক মেরেছিল। তাই ভার্সিটির কোনো ছেলে ঝিনুকের সাথে তেমন কথাই বলতো না, ভালো করে তাকাতো না ওর দিকে। নিজের জানের মায়া তো সবারই আছে। ভার্সিটির অনেক মেয়েরা ঝিনুকে হিংসা করত। রিয়ানোকে পছন্দ করে এটা জানার পর থেকেই অনেকেরই চোখের বালি হয়ে যায় ঝিনুক। একদিন রিয়ান ভার্সিটিতে ঢোকার পর দেখল ঝিনুকের ফ্রেন্ডসের সাথে আড্ডা দিচ্ছে। সেখানে বেশ কয়েকজন ছেলেও ছিল। ঝিনুক তাদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখেই রিয়ানের মাথায় রক্ত উঠে গেল। ভীষণ রেগে যায় ও। ঝিনুককে অন্য কার পাশে দেখে ও নিজেকে ঠিক রাখতে পারছে না। ঝিনুক ওর ডিপার্টমেন্টের দিকেই যাচ্ছিল। রিয়ানের বন্ধুরা ঝিনুককে বলল রিয়ান ওকে ডাকছে। তবে ঝিনুক যেতে রাজি হচ্ছিল না। অনেক বলার পরও ঝিনুক যখন রাজি হয়নি, তখন রিয়ান এসে ওর হাত ধরে টানতে টানতে একটা ক্লাসরুমে নিয়ে যায়। রিয়ানের বন্ধুরা রুমের বাইরে দাঁড়িয়েছিল। হাত ছাড়ুন, আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? ভালোভাবে ডাকলাম শুনলি না কেন? আমার কাজ আছে। আপনার কথা শোনার জন্য আমি ভার্সিটিতে আসি না, ছেলেদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসো, তাই না? আমি কি করতে আসি সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। আমার কাজ আছে, আমি আসি। ঝিনুক যাওয়ার জন্য পা বাড়াতেই রিয়ান ওর হাত ধরে ফেলে। ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। বড্ড ডেমাক তোমার। আমাকে ঘাটিও না, ফল ভালো হবে না। তুমি শুধুই আমার, অন্য কারো পাশে তুমি কেন থাকবে? কিসের এত কথা ওই ছেলেদের সাথে তোমার? আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? ওদের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলো। দেখুন, আমার লাগছে, ছাড়ুন বলছি। আর আমি কার সাথে কথা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। রিয়ান আরও জোরে চেপে ধরল ঝিনুককে। আমার মুখের ওপর কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি বলেছি তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না। মনে থাকে যেন। আমি কি করব, কার সাথে কথা বলবো সেটা বলে দেওয়ার আপনি কে? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। ছাড়ুন আমাকে। রিয়ান ঝিনুককে আর কিছু বলার সুযোগ না দিয়েই হঠাৎ ওর ঠোঁটজোড়া ঝিনুকের ঠোঁটে ডুবিয়ে দিল। ঝিনুক অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারছিল না। রিয়ান প্রায় 12 মিনিট পর ছাড়ল ঝিনুককে। ততক্ষণে ঝিনুকের চোখ দিয়ে জল পড়ছিল। এর আগে কখনো কোনো ছেলে ওকে ছুঁতেও পারেনি। আর আজ কিনা, বলেছিলাম না আমাকে রাগিও না, তোমার ঠোঁটে আমার নাম লিখে দিলাম। নেক্সটে কখনো আমার কথা অমান্য করার সাহস করবে না, আশা করি। বুঝলি তো আমি কি করতে পারি? আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার জন্য অন্য কোনো ছেলের ক্ষতি হোক। যাও এখন। ঝিনুক সেদিন থেকে রিয়ানকে ঘৃণা করতে শুরু করলো। রিয়ানের ভালোবেসে করা পাগলামিগুলো ঝিনুকের কাছে অত্যাচার বলে মনে হতো। রিয়ান নামটা শুনলেই ওর রাগ উঠে যেত। রিয়ান মাস্টার্স কমপ্লিট করে ওর বাবার ব্যবসা দেখাশোনা শুরু করে। রিয়ান ভার্সিটি থেকে চলে যাওয়ার পর ঝিনুক কিছুটা হাফ ছেড়ে বাঁচলে যেন। তবে রিয়ান ঠিকই ওর উপর নজর রাখত। ঝিনুকের সব খবরই পৌঁছে যেত রিয়ানের কাছে। ও বড্ড ভালোবাসে ঝিনুককে, কিছুতেই হারাতে চায় না ওকে। রিয়ান ঝিনুকের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠায়। তবে ঝিনুক ওর বাবাকে দিয়ে সাফ সাফ জানিয়ে দেয় রিয়ানকে সে বিয়ে করবে না, কিছুতেই না। রিয়ান অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেনি ঝিনুকের বাবাকে, কারণ ঝিনুকের বাবা কিছুতেই মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যাবে না। রিয়ান অনেকটা আশাহত হয়ে ফিরে আসে। ঝিনুকে তার আর পাওয়া হলো না। ঝিনুক খালি হাতে ফিরিয়ে দেয় ওকে। এরপর থেকে যে যার মতো জীবনযাপন করতে থাকে। রিয়ান ওর বিজনেস নিয়ে বিজি, আর ঝিনুক ওর পড়াশোনা নিয়ে।
এর প্রায় মাস ছয়েক পর ঝিনুকের জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। ঝিনুক পড়াশোনার পাশাপাশি দু একটা টিউশনি করাতো নিজের হাত খরচটা চালানোর জন্য। শহরের জীবনে খাপ খাইয়ে চলার জন্য স্থানীয় বন্ধুদের মাধ্যমে টিউশনি জোগাড় করেছিল সে। সেদিন টিউশনি থেকে ফিরছিল। স্টুডেন্টের বার্থডে পার্টি থাকায় একটু দেরি হয়ে গিয়েছিল ঝিনুকের, তবে খুব বেশি নয়। রাত 9:30 বাজে তখন ও হলের কাছাকাছি চলে আসে। তবে ও কিছু বুঝে ওঠার আগেই একটা মাইক্রোবাস ওকে উঠিয়ে নিয়ে চলে যায়। ও চিৎকার করার সুযোগ পায়নি, ওর মুখ চেপে ধরা হয়েছিল। এরপরে ওকে সেন্সলেস হয়ে ফেলা হয়। ঝিনুকের যখন সেন্স আসে তখনও একটা রুমে বন্দি ছিল। রুমে খুবই ক্ষীণ আলো ছিল। ঝিনুক অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করলো, কেউ দরজা খোলেনি। ঝিনুক ক্লান্ত হয়ে ফ্লোরে বসে বলল, ওকে কেন এখানে আনা হয়েছে, কেনই বা ওকে আটকে রাখা হয়েছে, ও কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর মুখোশ পরা একটা লোক রুমে এলো। ঝিনুক তাকে দেখেই ভয়ে কুঁকড়ে গেল। ঝিনুক ভাবছিল লোকটা নিশ্চয়ই ওর ক্ষতি করতে এসেছে। লোকটা ঝিনুকের দিকে এগোতেই ঝিনুক কান্না জড়িয়ে দিল। ও বারবার লোকটাকে রিকোয়েস্ট করতে লাগলো ওর ক্ষতি না করার জন্য, ওকে ছেড়ে দেওয়ার জন্য। তবে অবাক্কার বিষয় হলো লোকটা ঝিনুকের কোনো ক্ষতিই করলো না। ঝিনুকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঝিনুককে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিয়ে চলে গেল। পরদিন ভোরবেলায় ঝিনুকে অচেতন অবস্থায় ওর হলের সামনে ফেলে চলে গেল মাইক্রোবাসটা। এদিকে হলে হইচই পড়ে গেছে। ঝিনুক রাতে হলে ফেরেনি। ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, পুলিশকেও জানানো হয়ে গেছে। পুরো হলে আলোর বেগে ছড়িয়ে পড়ল ঝিনুককে কিডন্যাপ করা হয়েছে। অনেকে এই সুযোগটারই অপেক্ষায় ছিল, তাই খবরটা ছড়াতে বেশি সময় লাগেনি। ঝিনুকের এলাকায় পুরো জাহির হয়ে গেছে জাবেদ স্যারের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কথার ডালপালা গজিয়ে কথাটা দাঁড়ালো ঝিনুককে রেপ করা হয়েছে। ঝিনুক কাউকে বিশ্বাসই করতে পারেনি, ওর সাথে কেউ কিছু করেনি। ও ধর্ষিত হয়নি, সবাই মানতে নারাজ। কেউ তুলে নিয়ে সতী সাধ্যিভাবে ছেড়ে দিয়েছে। ধর্ষিত না হলেও প্রতি মুহূর্তে ওকে ধর্ষণ করছে সমাজ। এরপর থেকে শুরু ঝিনুকের এই অভিশপ্ত জীবন। ঝিনুক বিয়েতে রাজি হওয়ার 3 দিন পরে ওর বিয়ের আয়োজন হয়। কোনো আড়ম্বর তো আর হয়নি, ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায়। ঝিনুককে যদিও সাজার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু কিছুতেই রাজি হয়নি। তখন রিয়ানও সবাইকে না করে ঝিনুককে জোর করতে ও ঝিনুককে সাধারণভাবে ঘরে তুলবে। রিয়ান সবাইকে জানায় ও বৌভাত মহা ধুমধাম করে করবে, খুব বড় করে রিসেপশন হবে ওদের। রিয়ানের বাড়ি চলে আসার সময় ঝিনুক একবারও কাঁদেনি, সে যেন পাথর হয়ে গেছে। এই বিয়েটা তো করেছে শুধুমাত্র ওর বাবা মাকে মুক্তি দেওয়ার জন্য। ও তো ওদের একটা বোঝা ছিল, এদের দায়মুক্ত করার জন্য এই বিয়েটা করা। রিয়ান অনেক ধনী, সেটা আগেই জানতো ঝিনুক। তবে ওর বাড়িতে এসে ঝিনুক বুঝতে পারল রিয়ানদের অবস্থা ওর কল্পনার অতীত। ঝিনুকদের বাড়িটা রিয়ানের বাড়ির কাছে কবুতরের খোপের চেয়েও ছোট হবে। ঝিনুক রিয়ানদের ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিল। খুব সুন্দর করে ডেকোরেশন করা, সব দামি দামি আর চোখ জোড়ানো আসবাবপত্র, অলমেট আর শোপিস। তবে এত বড় বাড়িতে কিনা থাকবে শুধু রিয়ান আর ঝিনুক। রিয়ানের বাবা গত হয়েছেন 5 মাস হতে চলল। রিয়ানের মা রিয়ানের বড় বোনের সাথে লন্ডন চলে যাবে। রিয়ানের বড় বোন রিয়ানকে বলল ঝিনুকে ওদের বেডরুমে নিয়ে যেতে, ঝিনুক যাতে ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারে। ঝিনুক রিয়ানের রুমের সামনে এসে অবাক হয়ে তাকিয়ে রইল। রুমটা অনেক বড়, খুব সুন্দর করে গুছানো। ছেলেদের রুমে তো গোছানো থাকে জানা ছিল না ঝিনুকের। ঝিনুক দরজায় দাঁড়িয়ে পুরো রুমটা দেখছিল। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিসেস রিয়ান। রিয়ানের কথায় হুঁশ ফিরে ঝিনুকের। কি হলো, দরজায় দাঁড়িয়ে আসো যে, ভেতরে এসো। এটা তো তোমার রুমই। আমি সব কিছু পরিপাটি দেখতে খুব পছন্দ করি। এই দায়িত্ব এখন থেকে তোমার, সব কিছু গুছিয়ে রাখবে। পারবো না, গলা উঁচিয়ে বলল ঝিনুক। হা হা, আমাকে তুমি বাধ্য হয়ে বিয়ে করেছো। আমাকে তুমি কখনো মন থেকে স্বামী হিসেবে মানতে পারবে না। আমি যেন তোমার ওপর কোনো অধিকার খাটাতে না আসি, এসব কথা আমায় বলবে বলে যদি ভেবে থাকো, তাহলে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার ওপর আমি 16 আনায় অধিকার খাটাবো। তোমাকে আমি যেভাবে বলবো সেভাবেই চলতে হবে তোমাকে। আমার পৃথিবীতে যখন প্রবেশ করেছো, আমার কথা শুনতেই হবে, কারণ আমার পৃথিবীর রাজা আমি। আপনি আমাকে জোর করে কিছু করাতে পারবেন না। আমিও আমার মর্জির মালিক, কারো দ্বারা প্রভাবিত হই না আমি। সো আমার উপর কোনো হুকুম জারি করতে আসবে না। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ওয়েল, আশা করি তুমি সেদিনের কথা ভুলে যাওনি। আমাকে রাগালে কি হয় আবার মনে করে দিতে হবে তোমাকে, বলে রিয়ান ঝিনুকের দিকে এগোচ্ছিল। ঝিনুক ভয় পেয়ে পিছাতে শুরু করে। ঝিনুককে এভাবে ভয় পেতে দেখে রিয়ানের মুখে একটা শয়তানি মার্কা হাসি ফুটে ওঠে। থাক, আর ভয় পেতে হবে না, আমি এমনিতেই টায়ার্ড, এখন কিছু করার মুড নেই আমার। তুমি ফ্রেশ হয়ে নাও, বলে বের হয়ে গেল রিয়ান। ঝিনুক খুব ভয় পেয়ে গিয়েছিল, তবে এবার ওর খুব রাগ হচ্ছে। এই যন্ত্রণা ওকে এখন রোজ সহ্য করতে হবে। ভার্সিটিতেও ওর অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল ঝিনুক, এখন তো 24 ঘন্টা এসব টলারেট করতে হবে ভেবে ঝিনুক গলা শুকিয়ে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে ঝিনুক ঘুমানোর প্রস্তুতি নিয়েছিল।
তখন রিয়ান ওর হাতে একটা লিস্ট ধরিয়ে দিল। কিসের লিস্ট এটা? ঝিনুক অবাক হয়ে প্রশ্ন করে রিয়ানকে। পড়ে দেখো। ঝিনুক দেখল। ও সারাদিন কি করবে তার লিস্ট করেছে রিয়ান। লিস্টে থাকা কাজগুলো নিম্নরূপ: 1, সকালে ঘুমটা তোমার ডাকেই যেন ভাঙে। সকালটা শুরু করতে চাই তোমার হাতে কফি দিয়ে। 2, অফিসে বের হবার আগে আমার চোখের সামনেই থাকবে। তোমার কপালে চুমু খেয়ে বের হব রোজ। 3, খাবার টেবিলে খাবার পরিবেশন সবসময় তুমি করবে। রান্না যেই করুক সমস্যা নেই, কিন্তু পরিবেশন তোমাকেই করতে হবে। 4, যতক্ষণ আমি বাসায় থাকব আমার আশেপাশেই থাকতে হবে, চোখের আড়াল হওয়া যাবে না। 5, রোজ রাতে আমার বুকে মাথা রেখেই ঘুমাতে হবে, বালিশে শোয়া চলবে না। লিস্টে আরও কিছু লেখা ছিল, তবে রিয়ান লিস্টটা ঝিনুকের হাতে নিয়ে বলল, এখন আর পড়তে হবে না, শুয়ে পড়ি চলো। বাকিগুলো কাল দেখি নিও, কাল আবার অনুষ্ঠান আছে। আজ রেস্ট না নিলে কাল প্রবলেম হতে পারে। আমি এসব মানতে পারবো না। ভেংচি কেটে বলল ঝিনুক, আমার বাড়িতে থাকতে হলে এসব শর্ত মেনেই থাকতে হবে, তাহলে আমি চলে যাব, কিন্তু এসব মানতে পারবো না। হা হা হা, সে চিন্তা ভুলে যাও। এত সহজে কোথাও যেতে পারবে না তুমি। কি করে কাজ করাতে হয় আমি খুব ভালো করেই জানি। আমার জোর জবরদস্তি একদম ভালো লাগে না, আমারও না। তবে তুমি বাধ্য করাও, আর কথা বাড়িও না, শুতে চলো। আমি আপনার পাশে ঘুমাবো না। আমি একা ঘুমাতে অভ্যস্ত, আমার পাশে কেউ থাকলে আমার ঘুম হয় না। হবে হবে, অভ্যাস হয়ে যাবে। আর তুমি তো আমার পাশে ঘুমাবে না, আমার বুকে ঘুমাবে। না, আমি অন্য রুমে যাচ্ছি বলে ঝিনুক দরজার দিকে পা বাড়ায়। তবে রিয়ান তার আগেই ঝিনুককে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে যায়। ঝিনুক অনেকবার নিজেকে ছাড়াবার ব্যর্থ চেষ্টাও করে। রিয়ানের শক্তির সাথে পেরে ওঠে না ঝিনুক। অগত্যা ঝিনুককে রিয়ানের বুকে ঘুমাতে হয়। পরদিন ওদের বৌভাতের অনুষ্ঠান মহা ধুমধামি হয়। এলাহি কাণ্ড যাকে বলে। সেই অনুষ্ঠানে ঝিনুকের বাবা মা বনিলেও, ঝুমুরের সাথে দু একটা কথা বললেও ঝিনুক ওর বাবা মায়ের সাথে একটা কথাও বলেনি। অভিমান নিয়ে বসে থাকে ও। রাফিয়ার তিথিও আসে অনুষ্ঠানে। ও বলা হয়নি তো, রাফিয়ার তিথিরও বিয়ে হয়েছে কিছুদিন হলো। কেমন আসি ঝিনুক? ঝিনুকের পাশে এসে বলে তিথি, খুব ভালো। দেখতেই তো পাচ্ছিস, তোরে সেভ করতে গিয়ে আমার গলায় ফাঁস লাগলো। এভাবে বলছিস কেন? রিয়ান ভাইয়া তো তোকে ভালোবাসে। থাম তো, কিসের ভালোবাসা? ওর ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়াকে বুঝি ভালোবাসা বলে? আমার দম বন্ধ হয়ে আসে ওর সাথে থাকলে। তুই ওনাকে বুঝতে চাস না, তাই এমন মনে হয়। যেদিন বুঝবি সেদিন আর এরকম মনে হবে না। মেলে নিস আমার কথা। রাফিকেও আমার এমন মনে হতো, এখন আর খারাপ লাগে না। তোরও রিয়ান ভাইয়াকে ভালো লাগবে। একটু সময় নে, সব ঠিক হয়ে যাবে। অনুষ্ঠান পর্ব ভালোভাবেই চুকে যায়। সে রাতেও ঝিনুককে রিয়ানের বুকে ঘুমাতে হয়। পরদিন সকালে রিয়ানের বোন রিয়ানের রুমে কফি পাঠায় ওদের সার্ভেন্টের হাতে। কিছুক্ষণ পরে রিয়ানের রুম থেকে কিছু ভাঙার শব্দ পেয়ে সবাই ওর রুমে ছুটে যায়। সবাই দেখল কফির মগটা ফ্লোরে খণ্ড হয়ে পড়ে আছে। রাগে রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। কি হয়েছে রিয়ান? মগটা ফেলে দিলি কেন? রিয়ানের মা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। কিছু না, তোমরা যাও তো, আমার ঝিনুকের সাথে কিছু কথা আছে। ওদের কাজের লোক ভাঙা টুকরাগুলো উঠিয়ে নিল। সবাই রুম থেকে বের হয়ে গেল। ঝিনুকও বের হতে যাচ্ছিল, তখন রিয়ান বলে ওঠে, আমি কি বললাম শোনোনি? আমার তোমার সাথে কথা আছে। ঝিনুক দাঁড়িয়ে গেল। বলুন, সকালের রুটিনে কি শর্ত ছিল? দেখুন, আপনার সব অদ্ভুত আর আজগুবি শর্ত আমি মানতে পারবো না। মানতে তোমাকে হবে। ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। তো হাজবেন্ড হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? রিয়ান হঠাৎ ঝিনুকের হাতটা শক্ত করে চেপে ধরে। হ্যাঁ, কিনে নিয়েছি। আমার কথার বাইরে যাওয়া পছন্দ আমার না। আমার লাগছে, হাতটা ছাড়ুন। লাগুক। তুমি শর্ত মানোনি, না আমার ঘুম ভাঙিয়েছো, না কফি দিয়েছো, শাস্তি তো পেতেই হবে। বলে রিয়ান ঝিনুকের দিকে এগোতে লাগলো। ঝিনুক পিছনে সরে যেতে চাচ্ছিল, তবে পিছনে বেড থাকায় ঝিনুক পড়ে যায় বিছানায়। তখনই রিয়ানের বোনের ডাক শোনা গেল। ঝিনুক নাস্তা রেডি, রিয়ানকে নিয়ে ডাইনিংয়ে এসো। রিয়ান ডাকটা শুনে কিছুটা অন্যমনস্ক হয় ঝিনুক দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলে ঝিনুকই খাবার সার্ভ করলো। খাবার শেষে রিয়ান রুমে গেলেও ঝিনুকের আর সাহস হলো না রুমে যাওয়ার। কিন্তু একটু পরেই রিয়ান চিৎকার করে ডাকলো ঝিনুককে। 3বার ডাকার পর ঝিনুক ধীর পায়ে রুমে এলো। কিছু লাগবে? তোমাকে লাগবে। উফ, ডিসগাস্টিং। তোমার সাহস বড্ড বেশি ঝিনুক। বাই দ্য ওয়ে, আমি এখন বের হব, তাই কথা বাড়াতে চাচ্ছি না। আমারও ইচ্ছে নাই আপনার সাথে কথা বলার। কেন ডেকেছেন বলেন? সেকেন্ড শতটা মনে আছে তো? না নেই। নো প্রবলেম, আমি মনে করে দিচ্ছি। তখন রিয়ান ঝিনুকের দিকে এগিয়ে আসে। ঝিনুকের কোমরে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে। ঝিনুক বারবার রিয়ানকে ঠেলে সরাতে চাচ্ছিল, কিন্তু লাভ হয়নি। রিয়ান ঝিনুকের কপালে চুমু দেয়। রিয়ান ওর ঠোঁটজোড়া ঝিনুকের ঠোঁটের দিকে আগতে থাকে। রিয়ানের ঠোঁটজোড়া দখলে নিয়ে নেয় ঝিনুকের ঠোঁটের। এরপর রিয়ান অফিসের জন্য বেরিয়ে গেল। ঝিনুক এসবে বেশ বিরক্ত, অসহ্য লাগছিল ওর। 2 দিন পর
রিয়ানের মা বোনেরা চলে যায় আমেরিকা। ঝিনুক একা হয়ে যায় অনেকটা। বাড়িতে 2-3 জন কাজের লোক যদিও আছে। রিয়ান আর ঝিনুকের জীবন একইভাবেই চলছিল। ঝিনুক রিয়ানের এসব জোড়াদড়িতে প্রচুর বিরক্ত। ও রিয়ানকে সহ্য করতে পারে না। যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে ঝিনুক, কিন্তু রিয়ান ঝিনুকে সারাক্ষণই চোখের সামনে রাখে। ঝিনুককে স্কোফি দেয় না আড়াল হওয়ার। তবে রিয়ান ঝিনুকের সাথে ওর ইচ্ছের বিরুদ্ধে এখনও শারীরিক সম্পর্কে জানি। আর ঝিনুক শুধু মনে মনে চাচ্ছিল কী করে এই জীবনটা থেকে বের হতে পারে। ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজও কখনো করেনি, তবে এখন বাধ্য হচ্ছে করতে। তবে কতদিন আর এসব টলারেট করবে ও? ঝিনুকের অনার্স পরীক্ষার রেজাল্ট হয়। ঝিনুক খুব ভালো রেজাল্ট করে। ও ফার্স্ট ক্লাস পায়। ঝিনুক রেজাল্টের ওর মাস্টার্সে ভর্তি হতে চাইলেও রিয়ান কিছুতেই রাজি হয় না। রিয়ান রাজি না হয় ঝিনুকের আর মাস্টার পড়া হলো না। ঝিনুকের মনের ক্ষোভটা আরও বেড়ে যায়। রিয়ান ভাবত ঝিনুক ভার্সিটিতে গেলে ওর থেকে দূরে যাওয়ার রাস্তা খুঁজবে। রিয়ান খুব ভালো করে জানতো ঝিনুক ওর থেকে দূরে যাওয়ার পায়তারা করছে মনে মনে। তারই রিয়ান ঝিনুকে বাড়ি যেতে দেয়নি। রিয়ান অফিসে চলে যাওয়ার পর ঝিনুক ওর ফ্রেন্ড আবিরকে কল করে। হ্যালো, কে? আবির ফোন রিসিভ করে বলে উঠল, আমি ঝিনুক। আমার নাম্বার সেভ নাই? না রে, তোর বর যে, এত সাহস আমার নাই। ফালতু কথা বলিস না তো। আচ্ছা, হঠাৎ কল করলি যে? রিয়ান ভাইয়া কই? অফিসে। আমাকে একটা হেল্প করতে হবে আবির। কি হেল্প বল? চেষ্টা করব। ফোনে বলা যাবে না। ফ্রি আসিস তুই? বাইরে কোথাও মিট করি? মিট করাই যায়। তোর আবার কোনো সমস্যা হবে না তো? না, রিয়ান তো জানবি না। আচ্ছা ঠিক আছে, বের হ তুই। কোথাও বসে কথা বলবো। ঝিনুক আর আবির একটা রেস্টুরেন্টে দেখা করে। এখন বলতো কি হেল্প করতে হবে তোকে? আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? ছোট চাকরি হলে হবে, যাতে আমার খরচটা আমি চালিয়ে নিতে পারি। তুই চাকরি করবি কেন? তোর বর এত বড় ব্যবসায়ী। আমি এই জেলখানা থেকে বের হতে চাই আবির। এখানে আমার কোনো স্বাধীনতা নেই। এত অত্যাচার আর আমি নিতে পারছি না। আর তুই তো জানিসই আমি ওকে ঘৃণা করি। রিয়ান ভাই তোর টর্চার করে? ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করানো, জোর করে কিছু চাপে দেওয়াকে তো টর্চারই বলে। তুই প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দে, যে করে হোক। আচ্ছা আমি দেখছি। তোর কিডন্যাপের ব্যাপারে কিছু জানতে পেরেছিস? কে করলো বা কেন? না, কেউ তো কোনো স্টেপ নিতেই দিল না। এই ব্যাপার নিয়ে তো কেউ ঘাটাঘাটি করে না। আমাকেও করতে দেয়নি। আজ উঠি রে। রিয়ান অফিস থেকে চলে এলে আবার প্রবলেমে পড়ব। তুই ব্যাপারটা দেখিস প্লিজ। তুই যা। আমি সর্বাত্মক চেষ্টা করব। তোকে আপডেট দিব কোনো ব্যবস্থা হলে। ঝিনুক রিয়ান ফেরার আগে বাড়ি ফিরে আসে। রিয়ানের ফিরতে তখনও ঢের দেরি। রিয়ান সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরে। আজ একটু তাড়াতাড়ি চলে আসে ও। ঝিনুক মনে মনে ভাবল, যাক বাবা, আগে ভাগে ফিরে এসেছি। কিছু বুঝতে পারবে না ও। সেদিন রিয়ান বাড়ি ফিরে ঝিনুকের সাথে একটা কথাও বলল না। সাধারণত এরকম করে না রিয়ান। ঝিনুক ভাবল, আজ আবার কি হলো? এত ভদ্র হয়ে গেল কি করে? রিয়ান এসে থেকে ল্যাপটপ নিয়ে বসে রইল। ঝিনুক অনিচ্ছা সত্ত্বেও দুবার কফি দেবে কিনা জিজ্ঞেস করে গেলেও রিয়ানের কোনো সাড়া শব্দ নেই, কোনো জবাবই দিল না। ল্যাপটপে চোখ নিবদ্ধ তার। ঝিনুক রাতের খাবার রেডি করে রিয়ানকে ডাকতে গেল। টেবিলে খাবার দিয়েছি, খেতে চলুন। রিয়ান এবারও চুপচাপ। ওর মুখ তুলে ঝিনুকের দিকে তাকায়ও নেই। ঝিনুক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও রিয়ানকে খাওয়ার কথা বলল। এবার রিয়ান ঝিনুকের দিকে তাকালো। রিয়ানের চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। ঝিনুকের বুঝতে দেরি হলো না রিয়ান কোনো কারণে ভীষণ রকম রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটা বুঝতে পারছে না। ঝিনুক বেরিয়েছিল সেটা কি তাহলে জেনে গেল? কি হলো? খাবেন চলুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। আপনার খাওয়া হলে আমি ঘুমাতে যাব। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো ঝিনুক। রিয়ান হঠাৎ অনেক জোরে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। আজ কোথায় গিয়েছিলে তুমি ঝিনুক? কোথাও যায়নি তো। আমি মিথ্যা একদম পছন্দ করি না, হুঙ্কার দিয়ে বলল রিয়ান। এত জোরে বলায় ঝিনুকও কেঁপে উঠল। আমি একটু বেরিয়েছিলাম, কাজ ছিল তাই। কাঁপা কাঁপা গলায় বলল ঝিনুক। কাজটা বুঝি বয়ফ্রেন্ডের সাথে দেখা করা? আপনি এসব কি বলছেন? রিয়ান ঝিনুকের দিকে এগিয়ে ঝিনুকের হাতটা পেছনের দিকে বাঁকিয়ে চেপে ধরল নিজের সাথে ঝিনুককে। কি বলছি বুঝতে পারছো না? আমার থেকে পালাতে চাইছো? চাকরি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে তাই না? আমার ভালোবাসায় কোথায় কমতি আছে বলো তো? কেন এমন করো তুমি? ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। হাত ছাড়ুন প্লিজ। এত সহজে তোমাকে ছাড়ছি না। তুমি কি ভাবো আমি অফিসে চলে যাই বলে তোমার কোনো খোঁজ রাখি না? আমি জানি তুমি পালাতে চাইবে এখান থেকে। এই বাড়িতে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে ঝিনুক, যার ফুটেজগুলো আমি অফিসে বসেই দেখতে পারি। তুমি ভাবছো আমি অফিস চলে গেলে তুমি বাইরে বের হলে জানতে পারবো না কোথায় যাও? তোমার উপর নজর রাখার জন্য লোক লাগানো আছে ঝিনুক। তুমি চাইলেও আমার নাগালের বাইরে যেতে পারবে না। বিশ্বাস করো, আমি ভাবিও নি যে তুমি এমন কিছু করার সাহস করবে।
ডানা গজিয়েছে তোমার, তবে ডানা ভাঙার ওয়ে আমার খুব ভালো করেই জানা আছে। বলেই ঝিনুককে বিছানায় ফেলে দেয় রিয়ান। তোমার সাথে এভাবে জোর করার কোনো ইচ্ছে ছিল না আমার, তুমি বাধ্য করলে। ঝিনুক উঠে চলে যেতেও পারেনি, রিয়ানের বাহুডর থেকে মুক্ত হতে পারেনি ঝিনুক। সেদিনই রিয়ান জোর করে ফিজিক্যাল রিলেশন করে ঝিনুকের সাথে। ঝিনুকের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, তবে ঝিনুকের চোখের পানিও রিয়ানের রাগকে কমাতে পারেনি। ঝিনুকের চোখের পানিতে একটু টলেনি রিয়ান। রিয়ানের যখন রাগ করবে তখন ওর গয়েলটি ফিল হচ্ছিল। ও কি করে ঝিনুকের সাথে এমন করলো? এমনটা করা ঠিক হয়নি। রাগের মাথায় অনেক বড় ভুল হয়ে গেছে, ঝিনুকে সরি বলা উচিত। এই ভেবে রিয়ানের কাছে যায়। ঝিনুক তখন খাটের এক কোনায় বসে কান্না করছিল। ঝিনুক, আই অ্যাম সরি, আসলে রাগের মাথায় হয়ে গেছে, প্রচণ্ড রাগে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, প্লিজ ঝিনুক ক্ষমা করে দাও। বলেই ঝিনুকের হাতে হাত রাখে রিয়ান। ঝিনুক এক ঝটকায় রিয়ানের হাত ছড়িয়ে দেয়। একদম টাচ করবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঝিনুক, আমি তো তোমার হাজবেন্ড। এতটা রিয়েক্ট করার তো কিছু হয়নি, আর আমি তো বললামই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? কখনোই না। আপনি ধর্ষণ করেছেন আমাকে, আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আপনার চেয়ে তো যারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল তারাও ঢের ভালো, ওরা আমায় শুয়েও দেখেনি। ঝিনুক, ধমক দিয়ে ওঠে রিয়ান। চেঁচাচ্ছেন কেন? যেটা সত্যি সেটাই বলেছি, আমার উপর আপনার আর কোনো অধিকার নেই, আমি শুধু ঘৃণা করি আপনাকে। বলে উঠে পাশের রুমে চলে গেল ঝিনুক। দরজা বন্ধ করে অঝরে কাছে ঝিনুক। অনেকক্ষণ কান্না করায় আর ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ল ঝিনুক। এদিকে রিয়ানের বুকেও উতাল পাতাল হয়ে যাচ্ছে। ঘটনা এমন হয়ে যাবে ভাবতে পারেনি রিয়ান। আর কোনো ইচ্ছে ছিল না এমন কিছু করার। এরপর থেকে ঝিনুককে রিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দেয়। খুব বেশি প্রয়োজনে দু একটা বলতো। রিয়ান অনেক চেষ্টা করেও ঝিনুককে স্বাভাবিক করতে পারেনি। ঝিনুক কেমন যেন হয়ে যায়। রিয়ানের কোনো কথায় কোনো রিয়াক্ট করতো না। ডোন্ট কেয়ার টাইপ হয়ে যায় ঝিনুক। রিয়ানিতে খুব অপরাধবোধেই ভুগত। ঝিনুকের কাছে অনেকবার ক্ষমা চেয়েও কাজ হয়নি। কিছুদিন এভাবে চলার পর রিয়ান বেঁকে বসলো। ওর মনে হতে লাগলো ঝিনুক ওভার রিয়াক্ট করছে। ঝিনুক, তুমি কিন্তু ওভার রিয়াক্ট করছো, ভুল হতেই পারে, তাই বলে এভাবে থাকার কিছু হয়নি। ঝিনুক এবারও নিশ্চুপ। ঝিনুক, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, তুমি আমার দেওয়া একটা সত্য মানছ না। অনেক হয়েছে, আজ থেকে আমার রেজুলেশন আবারও মানতে শুরু করো। এরপরও ঝিনুকের তেমন হেরফের হয়নি, তবে রিয়ান জোর করেই ঝিনুককে দিয়ে কাজগুলো করাতো। এর কিছুদিন পর এর বিকেলে ঝিনুক ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়ায়। রিয়ান সেদিন বাসায় ছিল, ও ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ঝিনুক বেলকনিতে দাঁড়িয়ে দেখলো বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ঢুকতেছে। ঝিনুকে যেই গাড়িটা দিয়ে কিডন্যাপ করা হয়েছিল হুবহু সেই গাড়িটা। গাড়িটা ওদের বাড়ির সামনে থামতেই একটা ছেলে নেমে এলো। ছেলেটাকে দেখে ঝিনুকের হার্টবিট বেড়ে যায়। ঝিনুক ছেলেটাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেটা ঝিনুকদের যারা কিডন্যাপ করেছিল তাদের মধ্যে একজন। এই ছেলেটাকে ঝিনুক সেদিন দেখেছিল। বাকি সবার মুখ ঢাকা থাকলেও শুধু এই ছেলেটার মুখটাই খোলা ছিল। সেরাতে হলে ফেরা পথে এই ছেলের এই যে আপু ডাকে দাঁড়িয়েছিল ঝিনুক। ছেলেটাকে বাড়ির ভিতর ঢুকতে দেখে ঝিনুকের দৌড়ে রুমে চলে আসে। ওর ভীষণ ভয় করছিল। এই ছেলে এখানে কেন এলো? আবার কি উদ্দেশ্যে এসেছে এখানে? তখন ঝিনুকের মনে পড়ল রিয়ান বাড়িতে আসে। ঝিনুক রিয়ানকে ব্যাপারটা বলার জন্য ঝিনুক ড্রয়িং রুমের সামনে আসতেই ভিতরে রিয়ানের কথা শুনল, সাথে অন্য একজন আছে। ঝিনুক দরজার আড়ালে থেকে কথাগুলোই শুনছিল। রিয়ান ভাইয়া, আমাকে এখানে না ডাকলেও পারতেন, ভাবে যদি বাই চান্স দেখে ফেলে, চিনে ফেলতে পারে। ও ঘুমাচ্ছে, আর ওর এত কিছু খেয়াল করেছে বলে মনে হয় না। হট এভার, খুব ভালো কাজ করেছো তুমি, তোমার জন্যই সব কিছু সম্ভব হলো। এভাবে বলবেন না ভাইয়া, কি আর করলাম, আপনার জন্য এটুকু করতে পারি। বড় ভাই হন তো আপনি, টাকাটা নিয়ে যাও। ভাইয়া, টাকা আর লাগবে না, আমি ম্যানেজ করে নিব। টাকার কথা বলে লজ্জা দিবেন না, আমার মায়ের চিকিৎসার জন্য আপনি অনেক খরচ করেছিলেন, আর আজ এইটুকু টাকা আমি খরচ করার মতো সক্ষমতা অর্জন করেছি ভাইয়া। আরে কি বলো, টাকা তো তোমাকে দিচ্ছি না, তোমার সাথে যারা ছিল তাদের তো দিতে হবে। ছেলেটা টাকা নিয়ে বেরিয়ে গেল। ঝিনুকও রুমে চলে এলো। ওর মাথাটা কাজ করছে না, এসবের পিছনে রিয়ানের হাত আছে। রিয়ান এত নিচে নামতে পারলো? ঝিনুক জানালার পাশে দাঁড়িয়েছিল। রিয়ান হঠাৎ পিছন থেকে ওকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই ঝিনুক খুব জোরে সোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিয়ানকে। ঠাস করে এক চড় বসিয়ে দেয় রিয়ানের গালে। আপনার এই নোংরা হাত দিয়ে একদম ছোবেন না আমায়। বলেই ঝিনুক রুমে চলে আসে। রিয়ানও ঝিনুকের পিছন পিছন রুমে আসে। কি হয়েছে ঝিনুক, হঠাৎ এমন করলে কেন? আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে, শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য আমার জীবনে এত বড় একটা ঝড় তুললেন, আমার স্বপ্নগুলোকে এভাবে ভেঙে দিলেন। সি, এতটা নীচ আপনি! আমার কপালে এত বড় কলঙ্ক আঁকতে আপনার একটু খারাপ লাগলো না?
ঝিনুক তুমি প্লিজ শান্ত হও। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি। তোমাকে আমি ভালোবাসি ঝিনুক। এটা করা ছাড়া তোমাকে রাজি করানোর আর কোনো ওয়ে ছিল না আমার কাছে। আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না আমি, বলে বের হয়ে গেল ঝিনুক। কিছুক্ষণ পর ঝিনুকের বাবা এসে ঝিনুককে বাড়ি নিয়ে গেল। রিয়ান অনেক রিকোয়েস্ট করেও ঝিনুকে আটকাতে পারেনি। ওর শুধু পায়ে ধরাটাই বাকি ছিল। কিন্তু ঝিনুক সে সব আমলে না নিয়েই বাবার সাথে বাড়ি চলে আসে। এখানে আসার পর সবাই সব শোনার পর ওদেরও খারাপ লাগে। কিন্তু ঝিনুকের মা ঝিনুককে বোঝাতে লাগলো, যা হওয়ার তা তো হয়েই গেছে। ঝিনুক যেন এসব ভুলে ফিরে যায়। শত হলেতেও রিয়ানের সাথে ওর বিয়ে হয়েছে, এভাবে চলে আসাটা ঠিক নয়। রিয়ান না হয় ভুল করেছেই, কিন্তু সব তো ওর জন্যই করেছে। তোকে ভালোবাসে বলেই করেছে। কিন্তু ঝিনুক স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছি ও কিছুতেই আর রিয়ানের কাছে ফিরবে না। ঝিনুক রিয়ান তো বলেছে ওর ভুল হয়েছে। তাছাড়া ছেলেটা তোকে কত ভালোবাসে বলতো, চোখে হারায় তোকে। আর ওর কাছে তুই তো খারাপ নেই। ওর কাছে ফিরে গেলে তোর ক্ষতি কি? ক্ষতি কি মানে? যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে মা। প্রতিটা মুহূর্তে আমাকে সমাজের মানুষের হাজারটা কথা শোনাতে হয়েছে। আমার ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলোকে এক নিমিষে শেষ করে দিতে হয়েছে। আর তুমি বলছো ক্ষতি কি? আমি ওই বাড়িতে আর ফিরবো না। এসব নিয়ে বেশ বাড়াবাড়ি করলে আমি এখান থেকেই বের হয়ে যাব। সেটা কি চাও তুমি? ঝিনুকের বাবা ঝিনুককে শান্ত করে। উনি বোঝায় ঝিনুককে কোথাও যেতে হবে না, এখানেই থাকবে ও। এর মধ্যে রিয়ান হাজারটা কল দেয়, অনেক টেস্ট করে। ঝিনুক কোনো রিপ্লাই দেয়নি। ও রিয়ান নামটাই শুনলেই রাগ হচ্ছিল। রিয়ান ঝিনুকের মায়ের নাম্বারে কল করে, অনেক রিকোয়েস্ট করে ঝিনুকের সাথে একবার কথা বলিয়ে দেওয়ার জন্য। ঝিনুকের মা অনেকবার বলে ঝিনুককে রাজি করায় কথা বলার জন্য। হ্যালো ঝিনুক, তুমি প্লিজ আমার কথাগুলো একবার শোনো। বলুন শুনছি। ঝিনুক, আমি জানি আমার অন্যায় হয়েছে, ভুল করেছি আমি, তোমার অনেক ক্ষতিও করেছি। তবে বিশ্বাস করো, সবটা তোমাকে পাওয়ার জন্যই করেছি। আমার ভালোবাসা প্রকাশ করার ধরন হয়তো অন্যরকম, তবে তোমাকে আমি অনেক ভালোবাসি। প্লিজ ঝিনুক, আমাকে এভাবে একা করে চলে যেও না প্লিজ। আর কিছু বলবেন? আমি ফোনটা রাখবো। ঝিনুক শোনো প্লিজ, দেখো আমি ভুল স্বীকার করেছি তো। আচ্ছা ওকে, তুমি যে শাস্তি দিবে আমি মেনে নিব। তুমি যা বলবে তাই করব। প্লিজ এভাবে ইগনোর করো না, কথা দিলাম তোমার সব কথা শুনবো আমি। বলো কি চাও তুমি? তুমি আমাকে একটা নয় হাজারটা চর মারো, তাও ফিরে এসো ঝিনুক। আমি যা বলবো তাই করবেন? আমি যা চাই দিবেন? কথা দিয়েছি তো। ওকে, তাহলে আমি মুক্তি চাই, আমি ডিভোর্স চাই। ডিভোর্স দিন আমাকে ঝিনুক। হুম, আপনার থেকে মুক্তি চাই আমি। অসহ্য লাগছে আপনাকে আমার। রিয়ান আর কোনো কথা না বলেই হুট করে কলটা কেটে দেয়। এতক্ষণে পাশে দাঁড়িয়ে ঝিনুকের কথাগুলো শুনছিল ওর মা। এসব কী ধরনের কথা ঝিনুক? ছেলেটাকে এসব কেন বললি তুই? যা সত্যি তাই বলেছি। ছেলেটা কত কষ্ট পাচ্ছে এমনিতেই, তার উপর তুই আবার কি শুরু করলি? ভুল না হয় হয়েছে, ক্ষমা তো করা যায় নাকি? না যায় না। তুমি যাও তো, সারাক্ষণ কানের কাছে ওকে নিয়ে কথা বলবে না। বিরক্ত লাগে আমার, দম বন্ধ হয়ে আসে। যাচ্ছি। এখন আসে বলে দাম দিচ্ছিস না, যখন চলে যাবে তখন বুঝবি। কয়েক ঘন্টা পরে ঝিনুকদের কাছে খবর আসে রিয়ান মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর, ও হসপিটালে অ্যাডমিট। এদেশে ঝিনুকরা ছাড়া রিয়ানের খুব কাছের আর তেমন কেউ নেই। খবরটা পেয়েই ঝিনুকের মা ঝুমুর ও বাবা হাসপাতালে যায় রিয়ানকে দেখতে, কিন্তু ঝিনুককে নেওয়া যায়নি। ব্যাপারটাতে ওদের কিছুটা রাগও হয়। ছেলেটার এই অবস্থাও ঝিনুক এভাবে জেদ ধরে বসে থাকায় ওদের সামনে অনেক হম্বিতম্বি দেখালেও ভেতরে ভেতরে ঝিনুক অনেক কষ্ট পাচ্ছিল। রিয়ানের সাথে থাকতে থাকতে কখন যে ওর মনে রিয়ানের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে ঝিনুক সেটা বুঝতেও পারিনি। ওর বাবা মা বেরিয়ে যাওয়ার পর ঝিনুক অজু করে নামাজ পড়ল। জায়নামাজে বসে কান্না করছিল ও, বারবার দোয়া করছিল রিয়ানের যেন কিছু না হয়, রিয়ানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। রিয়ানকেও ঘৃণা করে এটা ঠিকই, তবে রিয়ানের কোনো খারাপ কখনো চাইবে না। ঝিনুকের মা রিয়ানের জন্য খাবার রান্না করে নিয়ে যেত। রাতে ঝিনুকের বাবা হাসপাতালে থাকতো রিয়ানের সাথে। ঝিনুকের মা ঝুমুর নিয়ম করে হাসপাতালে দেখাশোনা করতে রিয়ানের, কিন্তু ঝিনুক একবারও রিয়ানকে দেখতে হাসপাতালে যায়নি। ঝিনুক বাসায় থেকে জায়নামাজে বসে কান্না করতো রিয়ানের জন্য, ওর সুস্থতার জন্য দোয়া করত। সেদিন ঝিনুকের সাথে কথা বলার পরে অ্যাক্সিডেন্ট হয় রিয়ানের। ঝিনুকের কথাগুলো শুনে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল রিয়ান, তাই এই অ্যাক্সিডেন্ট। ঝিনুকও অপরাধবোধেই ভুগছিল। ও খুব ভালো করে জানে ওর জন্যই রিয়ানের এ অবস্থা। সেদিন রিয়ানকে ওভাবে কথাগুলো না বললেও হতো। ও এখন কোন মুখে দাঁড়াবে রিয়ানের সামনে? রিয়ানের মা বোনকে বা কি জবাব দেবে? ওরা তো রিয়ানকে ওর ভরসায় রেখে গিয়েছিল। রিয়ানকে প্রায় 7 দিন পর হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ঝিনুকের বাবা মা রিয়ানকে ঝিনুকদের বাড়িতে নিয়ে আসে। ওরা ছাড়া কেউ বা দেখবে রিয়ানকে? রিয়ান হাসপাতাল থেকে আসার পরও ঝিনুক একবারও ওর সামনে যায়নি। লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে দেখে চলে যায়।
ঝিনুকের বাবা মাও ঝিনুককে এ ব্যাপারে কিছু বলে না। ওরা ঝিনুকের উপর রেগে আসে। 3-4 দিন পর রিয়ান কিছুটা সুস্থ হয়। ওর মাথা আর হাতের ক্ষতটা কিছুটা রিকভার হতে শুরু করেছে। রিয়ান তখন সবাইকে জানায়ও এবার বাড়ি ফিরে যেতে চায়। ওর খেয়াল এখন নিজে রাখতে পারবে। কিন্তু ঝিনুকের বাবা মা রিয়ানকে এভাবে ছাড়তে রাজি নয়। তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর যাওয়ার কথা ভেবো, এখনই না। ঝিনুকের বাবা বলল। ঝিনুকের মাও জাবেদ সাহেবের কথার সাথে গলা মিলিয়ে বললেন, হ্যাঁ, এখন কোথাও যাওয়ার দরকার নেই। তুমি এখনও সুস্থ নাও, কখন কি হয়ে যায় বলা যায় না। আর ওখানে গেলে কে বা দেখবে তোমায়? এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, কিন্তু আমি এখানে থাকলে ঝিনুকের অসুবিধা হচ্ছে। ও আনইজি ফিল করছে। আর ঝিনুক তো চেয়েছিল আমি ওর জীবন থেকে সরে যাই, কিন্তু আমি তো আমার কথা রাখতে পারছি না। ওর বাড়িতেই বসে আছি এখনো। বিয়ের পর থেকে ঝিনুক একটা জিনিসই চাইছে আমার কাছে। ও আমার থেকে মুক্ত হতে চায়, অথচ আমি সেটাই দিতে পারছি না ওকে। তবে এবার দিয়ে দেব। আমার উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ডিভোর্স ফাইল হয়ে যাবে। আর আমি ওর ভরণ পোষণের ব্যবস্থাও করে দিয়ে যাব, যাতে ওকে কখনো কার ওপর বোঝা না হয়ে থাকতে হয়। ডিভোর্সটা হয়ে গেলে আমিও লন্ডন চলে যাব। বাদ দাও তোর কথা। ও কি তোমাকে কিছু বলেছে নাকি? মেয়েটা বড্ড জেদি। এই মেয়েটি নিয়ে আর পারি না। কোন ধাতু দিয়ে যে তৈরি করেছে আল্লাহ জানে। তুমি বা ওর কথা ধরে নিজের ক্ষতি কেন করতে যাও? তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও, তবে আগে সুস্থ হও তারপর। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার কোনো ক্ষতি হোক। ও তোমার জীবনে থাকলে তোমার কষ্ট বাড়বে। ও তোমাকে এসব বলে কষ্ট দিবেই। তার চেয়ে মিটমাট করে দাও সব, শান্তি হোক। বিরক্ত গলায় বলল রাশেদা বেগম। মেয়ের উপর বড্ড বিরক্ত সে। রিয়ান না হয় ভুল করেছে, তাই বলে এভাবে কষ্ট দিতে হবে ছেলেটাকে? একবার সে জিজ্ঞেসও করা যায় না কেমন আছে ছেলেটা? নিশ্চয়ই রিয়ান এখানে আছে বলে ঝিনুকে ওকে কথা শুনিয়েছে। আন্টি, আপনি ঝিনুকে নিয়ে এসব নিয়ে কিছু বলবেন না আবার। ঝিনুক আমাকে কিছু বলেনি। ও তো এ ঘরে আসেনি। ওরই বা কী দোষ? আমি তো কম অন্যায় করিনি ওর সাথে। আমার জন্য ওকে কত দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ভালো হতো যদি এই অ্যাক্সিডেন্টে আমার প্রাণটা চলে যেত। ঝিনুককে পুরোপুরি মুক্তি দিয়ে দিতে পারতাম তাহলে। সেই বাবা, এসব কি কথা? এসব কথা বলতে নাই। ওদের কথাগুলো সব ঝিনুক বাইরে থেকেই শুনেছে। ওর খারাপও লাগছে। রিয়ানকে বোধহয় ক্ষমা করাই যেত, কিন্তু যখনই ওর অপমানের কথা মনে পড়ে, ওই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়ে, তখন আর রিয়ানের প্রতি সিম্প্যাথি আসে না ওর মনে। রিয়ান কয়েকদিন পর বাড়ি ফিরে যায়। এর কিছুদিন পরে ঝিনুকের কাছে ডিভোর্স পেপার চলে আসে। রিয়ান সেই সাথে ঝিনুকের নামে ওর ব্যবসার একটা অংশ লিখে তার ডকুমেন্টও পাঠিয়ে দেয়। রিয়ানও পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। রিয়ান চলে যাওয়ার পর ঝিনুকের মধ্যে একটা খারাপ লাগা ভর করলেও ঝিনুক সেটা কাউকে বুঝতে দেয়নি। ও এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ও ভাঙবে তবু মচকাবে না, বিশেষ করে রিয়ানের ব্যাপারে। কিন্তু রিয়ানের চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই ঝিনুক নিজের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। বুঝতে পারে সে প্রেগনেন্ট। ওর ভিতরে আরেকটা ছোট প্রাণ বেড়ে উঠছে। ব্যাপারটা যখন ঝিনুকের বাবা মা জানতে পারে, তখন ওদের মাথায় হাত। রিয়ান যে ঝিনুককে ছেড়ে চলে গেল, এখন এই বাচ্চার দায়িত্ব নিবে কে? রিয়ান চলে যাওয়ার আগে ব্যাপারটা জানা গেলে কোনো ব্যবস্থা নেওয়া যেত। এখন কি হবে? ওরা ঝিনুকে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। ওর জীবনে যার কোনো অস্তিত্ব নাই, তার বাচ্চা রেখে লাভ কি? কিন্তু ঝিনুক কিছুটাই রাজি হয়নি বাচ্চাটা নষ্ট করতে। দেখ মা, রিয়ানের সাথে তো তোর কোনো সম্পর্ক আর নেই। তুই তো একা দায়িত্ব নিতে পারবি না বাচ্চাটার। আমার মনে হয় এই বাচ্চাটা না আসলেই ভালো। ঝিনুকের বাবা ওর মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। তুই তো রিয়ানের ঘৃণা করিস। যেই মানুষটাকে নিজের জীবনে রাখিসনি, তার স্মৃতি কেন সারা জীবন বয়ে বেড়াবি? ওই মানুষটার মতো একেও সরিয়ে দে, তাহলেই তো তুই পুরোপুরি মুক্ত। ঝিনুকের মা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, দেখো মা, অন্যায় রিয়ান করেছে। বাচ্চাটা তো কোনো অন্যায় নেই। আমি ওকে কেন শাস্তি দিব? আমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবো। অন্য একজনের ভুলের মাসুল এই নিষ্পাপ প্রাণটাকে কিছুতেই দিতে দিব না। আর ও তো আমারও একটা অংশ মা, আমারও সন্তান। আর তোমরা ওর দায়িত্ব নেওয়া নিয়ে ভয় পাচ্ছ তো? ভয়ের কি আছে? সবাই তো জানে আমার বিয়ে হয়েছে। ওকে তো কেউ আর অবৈধ বলবে না। আর ওকে আমি একাই মানুষ করতে পারবো। আমি চাকরির জন্য চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ একটা চাকরি পেয়ে যাব। তখন ওকে নিয়ে আর কারো ভাবতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ব্যাপারে রিয়ানের সাথে কেউ কোনো রকম কথা বলবে না। আমি চাই না রিয়ান এ ব্যাপারে কিছু জানুক। এই বেবি শুধু আমার। আমি ওকে আমার পরিচয়ে বড় করব। যে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে, তাকে আর পিছনে ফেরানোর দরকার নেই। আমি এই বেবিটাকে নিয়েই বাকি জীবন কাটাতে পারবো। জাবেদ সাহেব এবং রাশেদা বেগম খুব ভালো করে জানে ঝিনুককে জোর করে লাভ নেই। ওর জেদের কাছে কোনো যুক্তিই টিকবে না। বেশি জোর করলে বরং হিতে বিপরীত হতে পারে।
তাই তারা ঝিনুকের জেদের কাছে হার মেনে নিল। ঝিনুক কয়েক মাস একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। রিয়ানের রেখে যাওয়া বিজনেসে না ঝিনুক হাত দিয়েছে, না ওর পরিবারের কাউকে হাত দিতে দিয়েছে। রিয়ানদের বাকি সব যারা সামলাতো, ঝিনুক এই অংশটুকু তাদের হাতেই দিয়ে দেয়। ও এসবের দরকার নেই, ওর নিজের দায়িত্ব ও নিজে নিতেই সক্ষম। ঝিনুক শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়, ওর রেজাল্ট ভালো। তাছাড়াও স্টুডেন্ট হিসেবেও বরাবর ভালো ছিল, তাই নিবন্ধন পরীক্ষাও ভালো রেজাল্টই করে। ওর একটা কলেজে চাকরিও হয়ে যায়। ততদিনে ঝিনুকের কোলজোরে আগমন ঘটে যায় ছোট্ট রিমঝিমের। তবে ঝিনুকের যে কলেজে চাকরি হয়েছে সেটা অনেক দূরে, শুধু ওদের এলাকার বাইরে নয়, ওদের জেলারও বাইরে। ঝিনুকও সেটাই চেয়েছিল, এই অভিশপ্ত শহর থেকে দূরে থাকতে চায়ও। ঝিনুক রিমঝিমকে নিয়ে সেখানেই চলে যায়। কলেজে জয়েন করার পর ঝিনুকের পাশাপাশি মাস্টার্সেও ভর্তি হয়ে যায়। রিমঝিমকে রাখার জন্য কিছুদিন ঝিনুকের মা ঝিনুকের ওখানে গিয়ে থাকতো, কিছুদিন ঝুমুর ওখানে থাকতো। তারপর ঝিনুক একটা পার্মানেন্ট আয়া রাখে রিমঝিমকে দেখাশোনা করার জন্য। রিমঝিম ওদের সবার চোখের মণি, খুব ভালোবাসে সবাই রিমঝিমকে। অথচ ওরাই কিনা চেয়েছিল ওই পৃথিবীতে না আসুক। রিমঝিমকে সবাই রিমি বলেই ডাকে। ঝিনুকের মা প্রায় ঝিনুককে রিয়ানকে নিয়ে কথা শোনাতো। রিয়ানকে এভাবে ফিরিয়ে দেওয়া ওর ঠিক হয়নি। ঝিনুক ভুল করেছে এসব কথা শোনাতো ঝিনুককে। ঝিনুকের খুব বিরক্ত লাগতো ব্যাপারগুলো, কষ্ট পেত সে। রিয়ানের অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই সমাজের স্বামী ছাড়া একটা মেয়ে কতটা অসহায় সেটা ঝিনুক ভালোই বুঝেছে। রিমঝিমের বাবাকে কোথায় থাকে, ওরা আলাদা থাকে কেন, ও কেন আবার বিয়ে করছে না, এইসব প্রশ্নের যখন সম্মুখীন হতে হয় ঝিনুককে, তখন রিয়ানের ওর পাশে থাকাটা কতটা জরুরি ছিল সেটা ঝিনুক ঠিকই অনুধাবন করে। তবে ঝিনুক প্রতিষ্ঠিত বলে, ওর আর্নিং শিওর আছে বলেই ওর দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। ঝিনুকের মেয়ের বয়স এখন প্রায় 3.5। ওর মেয়েটা অনেক মায়াবতী, পাকা বুড়ি একটা। মেয়েটা একদম দেখতে বাবার মতো হয়েছে। বাবার চেহারাটা যেন কেটে এনে ওর মুখে বসানো। বুড়িটা আদো আদো কথায় সবার মন বোলাতে ওস্তাদ। ওর ছোট্ট হাতগুলি দিয়ে যখন ঝিনুককে জড়িয়ে ধরে, ঝিনুক সব খারাপ লাগা কোথায় যেন উবে যায়। রিমির হাসিটাও একদম রিয়ানের মতো। ও যখন খিলখিল করে হেসে ওঠে, ঝিনুক তখন পৃথিবীর সব ভুলতে বসে। ঝিনুক যতবার মেয়ের দিকে তাকায় ততবারই ওর রিয়ানের কথা মনে পড়ে যায়। মনে পড়ে রিয়ানের সেই পাগলামোগুলোকে, যাকে ঝিনুকের অত্যাচার বলে মনে হতো। ইদানিং ঝিনুক কেন যেন সেসব অত্যাচারগুলোকে খুব মিস করে। রিয়ানোর ওর মধ্যের এই গ্যাপটা যেন ঝিনুকের মনের সব অভিযোগগুলোকে ফিকে করে দিয়েছে। আচ্ছা, রিয়ানোকে এখনও ঝিনুকে নিয়ে ভাবে, নাকি সব ভুলে নতুনভাবে পথ চলছে সে? নতুন কাউকে নিয়ে হয়তো ভালোই আছে, তা না হলে একবারও তো খোঁজ নিতে পারতো। এই বুঝি ওর ভালোবাসা? ঝিনুকের জন্য বিয়ের প্রস্তাবও এসেছিল কিছু, কিন্তু ঝিনুক সব রিজেক্ট করে দিয়েছে। ওর পৃথিবী এখন রিমঝিমকে ঘিরেই। অন্যদিকে মন দেওয়ার কোনো ইচ্ছে নেই ঝিনুকের। ঝিনুকের ভাবনায় ছেদ পড়ে ফোনের রিংটোনের শব্দে। রিমঝিম পাশ থেকে নানু ভাই ফোন করেছে বলে লাফাচ্ছে। মোবাইলে কল এলেই রিমঝিমের ধারণা ওর নানু বাড়ি থেকে কল আসে। ঝিনুক মোবাইলটা হাতে নিয়ে দেখল ঠিকই বাড়ি থেকে ফোন। রিমঝিম বলে চলছে সে কথা বলবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঝিনুক বলল, মামনি আগে কথা বলি, এরপর তুমি নানুমণির সাথে কথা বলো। এখন যাও তো দেখো রুম আন্টি কী করছে। আন্টিকে বলো তোমার খাবার দিতে। তুমি না খেলে তো নানুমণি কথা বলবে না তোমার সাথে। রিমঝিমও মায়ের কথা শুনে দৌড়ে গিয়ে বের হয়ে গেল। ততক্ষণে কল কেটে গেছে। ঝিনুক আবার কল দিল ওর মাকে। বলো মা, কেমন আছো তোমরা? বাবা কেমন আছে? ঝুমুর কি ওর শ্বশুর বাড়িতেই? আমরা ভালো আছি। ঝুমুর কালকে আসছে, তনয় আসছে। তুই কেমন আছিস? রিমি কই? রিমি রুমা আপার কাছে খাচ্ছে। ও, তুই কতদিন হলো বাড়ি আসিস না, ফোনও দিস না তেমন। রিমিটারে নিয়ে ঘুরে গেলেই তো পারিস। আমি তো যেতে পারি না, তোর বাবার শরীরটা তেমন ভালো থাকে না বলে। আমি কেন ওখানে যাই না তুমি ভালো করেই জানো। এলাকার মহিলাদের হাজারটা কথা অসহ্য লাগে আমার। আর স্টুডেন্টের পরীক্ষা চলতেছে, এখন আসাটা ঝামেলা। তুই আয় না, ঝুমুর এসেছে, এলে দেখা হয়ে যেত। রিমিটার ভালো লাগতো। আমাদের কি দেখতে ইচ্ছে করে না তোর? কি হয়েছে বলো তোমা? আমার ওখানে যাওয়ার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? তা আগে কখনো ছিল না। এটা কেমন কথা? অন্য সময় দেখতে ইচ্ছে হলে আমি চলে যেতাম ওখানে। তোর বাবার শরীরটা ভালো যায় না, আমি চলে গেলে এদিকটা দেখবি কে? ঝুমুরও তো প্রেগনেন্ট, তাই তোরে আসতে বলছি আর কি। এত ঘুরিয়ে পেছি না বলে সোজাসুজি বলো তো কি হয়েছে? ঝিনুক, রিয়ান আসছে। কে আসছে? রিয়ান 2 দিন হলো দেশে ফিরেছে। বাড়িতে এসেছিল, তোর খোঁজ করছিল। কি বলছো তোমরা? তোর বাবা কিছু বলতে দেয়নি, বলল তোরা না জানিয়ে ওরে যেন তোর ব্যাপারে কিছু না বলি। ভালোই করেছো। রিমির কথা বলে দাওনি তো? না, তোর বাপে কিছুই বলতে দেয়নি। রিয়ান অনেকবার তোরে তোর খবর জানতে চাইল। তোর বাবার একটাই কথা, তোরে জিজ্ঞেস না করে কিছু বলতে পারবে না। তো উনি এতদিন পর হঠাৎ কেন উদয় হলো?
কেন আমার খোঁজ নিচ্ছে জানতে চাওনি? 4 বছর পর হঠাৎ আমার খোঁজ নেওয়ার কি দরকার পড়ল? ওনার ব্যবসাও তো ওনার ম্যানেজারকে বুঝিয়ে দেওয়া আছে। আমার সাথে দেখা করার কোনো কারণ তো আমি দেখছি না। এমনভাবে বলছি যেন ওর অন্যায় এটা। তুই তো চেয়েছিলি ও চলে যা তোর জীবন থেকে। সব কিছুর এত কারণ খুঁজিস কেন? ওর জন্য তুই কি সেটা তুই ভালো করেই জানিস। আমি তো কারো অন্যায় বলিনি মা। বলেছি 4 বছর পর আমার খোঁজ কেন উনি নিতে এলো। সব তো 4 বছর আগে শেষ হয়ে গেছে। আমি 4 বছর আগে ওনার জন্য কিছু ছিলাম, এখন আর কিছু নয়। আমি কিছুই জানি না রে। তোর সাথে একবার কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। তোর বাবা বলে দিয়েছে তোর সাথে কথা বলে তারপর জানাবে। বাবা কোথায়? বাজারে গেছে। আচ্ছা, বাবা এলে আমি কথা বলবো নে। রিয়ানের সাথে কি কথা বলবি? ভেবে দেখি কি করা যায়। মা, রিমি কথা বলবে তোমার সাথে। দে। রিমি ফোন কানে নিয়ে হাত নাড়িয়ে কথা বলছে। ঝিনুক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলছে সেসব ঝিনুকের কানে যাচ্ছে না। ও শুনতেও চাইছে না। ওর মাথায় এখন শুধু রিয়ানের কথাই ঘুরপাক খাচ্ছে। রিয়ান কেন ওর খোঁজ নিতে এলো? ভালোই তো ছিল মেয়েকে নিয়ে, এবার কোন ঝড় তুলতে এলো? এতদিনে নিশ্চয়ই নতুন সংসার হয়েছে। পুরনো কাসুন্দি ঘাটার কি দরকার আবার? তবে রিমিকে একবার ওর বাবার সাথে দেখা করানো দরকার। ঝিনুকের কলেজের সময় হয়ে যাওয়ায় ঝিনুক রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে পরেও ভাবা যাবে। ঝিনুক কলেজে থাকাকালীন বাড়ি থেকে কয়েকবার কল গেলেও ঝিনুক ধরতে পারিনি। কলেজ থেকে ফিরে খুব টায়ার্ড থাকায় ভাবলো রেস্ট নিয়ে একেবারে রাতে কথা বলবে বাবার সাথে। সকালে রিয়ানের কথাটা শোনার পর থেকে ঝিনুকের ক্লান্তিটা যেন একটু বেশি বেড়ে গেছে। কেমন যেন জড়তার ভয় কাজ করছে ওর মধ্যে। কিসের ভয় সেটা ঝিনুকও বুঝতে পারছে না। রাতে রিমঝিমকে ঘুম পাড়িয়ে সব কাজ শেষ করে কিছুটা গড়িমসি করেই ঝিনুক বাবাকে কল করলো। রিয়ানকে নিয়ে কথা বলতে ওর কেন এত অস্বস্তি বোধ হচ্ছে। কিন্তু বাবা এতবার কল দিয়েছিল, কল ব্যাক না করলেই নয়। কিরে মা, কেমন আছিস? ভালো বাবা। তোমার শরীরটা কেমন এখন? ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ রে মা। রিমি কি করে? ও ভালো আছে তো? হ্যাঁ বাবা, ঘুমাচ্ছে। ওকে ঘুম পাড়িয়েই কল দিলাম তোমাকে। ও, তোকে তো অনেক কল দিয়েছিলাম, ধরলি না যে? বাবা, কলেজে পরীক্ষা চলছে, পরীক্ষার হলে ছিলাম, তাই ধরতে পারিনি। আর খুব টায়ার্ড ছিলাম তো, তাই ভাবলাম রাতে ফ্রি হয়ে কল করব একেবারে। তো খেয়েছিস তো? খেয়েছি বাবা। তোর মা তোকে কিছু বলেছে রিয়ানের ব্যাপারে? হ্যাঁ, বলেছে বাবা। আজও এসেছিল বাসায়, আমি সেজন্য তোকে কল করেছিলাম। বারবার তোর সাথে দেখা করতে চাইছিল। আমার পায়ে পড়ার জোগাড় প্রায়। কি করি বলতো? আমিও বুঝতে পারছি না বাবা। এটাও বুঝতে পারছি না এখন আমার সাথে দেখা করেই বা লাভ কি। আচ্ছা বাবা, ও কোনোভাবে রিমির কথা জানতে পারেনি তো? সেরকম তো কিছু বলো না, জানলেই বা কি? বাবাও যদি ওর মেয়ের অধিকার দাবি করে, রিমিকে যদি নিয়ে যেতে চায়, আমার মনে হয় না সেরকম কিছু করবে। তবে রিমির কথাটা ওর থেকে লুকানোও ঠিক হচ্ছে না। রিমি তো ওরও সন্তান, নিজের মেয়েকে কাছে পাবার রাইট তো ওর আছে। তুমি কি চাও বাবা? আমি ওর সাথে দেখা করি, রিমিকে ওর কাছে নিয়ে যাই? আমি কিছুই বলছি না, তুই ভাব। তোর যা ভালো মনে হবে কর। ও বারবার তোর ঠিকানার ফোন নাম্বার চাইছে, দিব? ও ভাবছে তুই অন্য কোথাও সংসার করছিস। অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ফোন নাম্বারটা দিও আবার চাইলে। আর আমি ভেবে দেখি কি করা যায়, তারপর তোকে জানাবো। ঠিক আছে, তাহলে এখন রাখছি। সাবধানে থাকিস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বাবা। কলটা কেটে ঝিনুক বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কেমন দোটানায় ভুগছে সে। রিয়ানের সাথে দেখা করাটা কি ঠিক হবে? রিমিকে রিয়ানের সামনে নিলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে কে জানে। এসব ভাবতে ভাবতে ঝিনুকের মাথা ধরে গেছে। ও রুমে চলে আসে শোয়ার জন্য। রিমির দিকে চোখ পড়তে দেখলো রিমি কপালে হাত দিয়ে ঠিক বাবার মতোই শুয়ে আছে। রিমির অনেক হ্যাবিটও রিয়ানের মতো। ঝিনুক রিমির কপাল থেকে হাতটা সরিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। ঝিনুক দুদিন ব্যাপারটা নিয়ে ভেবেও কোনো কুল কিনারা করতে পারছে না। একবার ভাবছে দেখা করে ফেলবে রিয়ানের সাথে, আবার ভাবছে না, দেখা করবে না। ঝিনুকের কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ঝিনুকের কেন যেন মনে হচ্ছে নাম্বারটা রিয়ানের। কল ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কল কেটে গেল। পরক্ষণে আবার রিংটং বেজে উঠল। এবার ঝিনুক কলটা রিসিভ করলো। ঝিনুক কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে রিয়ানও সালামের উত্তর নিল। কিন্তু দুজন দুজনের কণ্ঠ শুনেই চুপ হয়ে গেল। ফোনটা কানে নিয়ে বসে আছে দুজনেই, কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রিয়ানি কথা বলে উঠল। কেমন আছো ঝিনুক? ভালো। আপনি? ভালো আছি। ডিস্টার্ব করলাম? না, বলুন। আমরা কি একবার দেখা করতে পারি ঝিনুক? আপনার কিছু বলার থাকলে ফোনে তো বলতে পারেন। দেখা করার কি দরকার? তার মানে দেখা করতে চাচ্ছ না? সেটা বলিনি, কিন্তু দেখা করার কোনো কারণ তো আমি দেখছি না। খুব বেশি সময় নিব না তোমার, আধ ঘন্টা সময় দিও আমাকে,
প্লিজ একবার দেখা করি চলো। আচ্ছা, আমি বাড়িতে এসে জানাবো আপনাকে। অনেক ধন্যবাদ ঝিনুক, আমার রিকোয়েস্ট রাখার জন্য। রাখছি এখন, বলেই ফোন কেটে দিল ঝিনুক। ও সিদ্ধান্ত নিয়েছে ও দেখা করবে রিয়ানের সাথে। রিমিকে এখন রিয়ানের সামনে আনবে না, পরিস্থিতি বুঝে না হয় একবার বাবা মাকে দেখা করিয়ে দিবে। ঝিনুক তার পরের দিন ওদের বাড়িতে আসে। রিমি নানু বাড়িতে এসে ভীষণ রকম খুশি, সবার কোলে কোলেই থাকছে সারাক্ষণ রিমি। রিমিকে এতটা আনন্দিত দেখে ঝিনুকও খুশি। রিমিকে ওদের কাছে রেখেই রিয়ানের সাথে দেখা করতে বের হলো ঝিনুক। একটা কফি শপে দেখা করার কথা হয়েছে ওদের। ঝিনুক কফি শপে ঢুকে দেখলো রিয়ান আগে থেকেই বসে আছে। এতদিন পর দেখা হয়, দুজনের মনেই ওতাল ফাতাল চলছে। ঝিনুক রিয়ানের সামনে চেয়ারে বসলো। ও কিছুক্ষণ তাকিয়ে থেকেই চোখ নামিয়ে নিল। রিয়ান একটুও চেঞ্জ হয়নি। 4 বছর আগে যেমনটা ছিল এখনও তেমনই আছে। আর রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। 4 বছরে কিছুটা চেঞ্জ হয়েছে ঝিনুক, আগের থেকে কিছুটা মোটা হয়েছে। চেহারাও একটা বড় বড় ভাব চলে এসেছে। তবে খারাপ লাগছে না দেখতে। কি বলার জন্য ডেকেছেন বলুন? ঝিনুকের ডাকে ঘোর কাটে রিয়ানের। খুব তাড়া নাকি যাওয়ার? সেরকমই কিছু। আপনার কি বলার ছিল বলে ফেলুন। তোমাকে দেখার ইচ্ছেও ছিল, তাই ডেকেছি। দেখা শেষ তো? তাহলে আমি এবার উঠতে পারি? না, পারো না। 30 মিনিট সময় নিয়েছিলাম, মাত্র 10 মিনিট হয়েছে। তোমাকে আরও 20 মিনিট বসতে হবে। আপনার পাগলামি এখনও গেল না। বাই দ্য ওয়ে, নতুন জীবন কেমন চলছে? ভালো, খুব ভালো, গুড। এখন তো কেউ তোমাকে আর অত্যাচার করে না, তাই না? না, আপনার কথা বলুন। নিশ্চয়ই বর্তমান নিয়ে ভালো আছেন। কথাটা শুনেন রিয়ান হেসে উঠল। ঝিনুক রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, বাবা মেয়ের হাসির মধ্যে একটুও তফাৎ নেই। হাসছেন কেন? হাসির কি বললাম? রিয়ানের জীবনে ঝিনুক ছাড়া আর কেউ আসতে পারে না। রিয়ানের জীবনে ঝিনুক ছাড়া আর অস্তিত্ব কখনোই সম্ভব না। তুমি আবার ভেবো না আমি তোমাকে ফেরানোর জন্য এই কথা বললাম। তুমি তো এখন আর আমার নও। আমার জিনিস আমি ছিনিয়েই নিতাম। তোমাকে আর আমার জীবনে ফেরাবো না। ভয় পাওয়ার কিছু নেই। কথাটা শুনে ঝিনুক কিছু না বললেও মনে মনে ভাবল, রিমির কথা জানলে রিমিকে কি ছিনিয়ে নেবে উনি? আমার থেকে দূরে নিয়ে যাবে? কি হলো, কি ভাবছো? ঝিনুককে অন্য মানুষকে দেখে রিয়ান বলল, না কিছু না। আপনি নতুনভাবে জীবন শুরু করলেই পারেন। এভাবে তো আর জীবন চলে না। কে বললো চলবে না? চলছেই তো। বাদ দাও এসব। আচ্ছা ঝিনুক, তোমার মনে আমার জন্য এখনই কি কোনো অভিযোগ আছে? ক্ষমা করেছো তো আমাকে? এসব পুরনো কথা আর টানবেন না তো। ভুলে যান সব। নতুন করে শুরু করুন সব। আমি তাহলে এখন উঠি। আমি পৌঁছে দেই। না, একা চলতে অভ্যস্ত এখন। যেতে পারবো আমি। ঝিনুক রিক্সা নিয়ে বাড়ি ফিরে এলো। ঝিনুক বাড়িতে ঢুকতেই রিমি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আমার চকলেট কোথায় মামুনি? সরি মামুনি, একদম ভুলে গেছি। রিমি মুখটা ভার করে ঝিনুককে ছেড়ে দিল। তুমি পচা মামুনি বলেই চলে যাচ্ছিল রিমি। তখন তনয়কে কোলে তুলে নেয়। রিমিকে আঙ্কেল চকলেট দেবে অনেকগুলো। তনয় অনেকগুলো চকলেট রিমিকে দিয়ে বলল। চকলেট পেয়ে রিমির মুখে হাসি ফুটে ওঠে। তনয়ের গালে চুমু দেয় রিমি। রিমি চকলেটগুলো নিয়ে ভেতরে চলে গেল। থ্যাঙ্কস তনয়, তনয়কে বলল ঝিনুক। দেখ ঝিনুক, আমার সাথে একদম ফর্মালিটি দেখাবি না। তাই ঝুমুরের বড় বোন সেই হিসেবে তোকে কোনো সম্মান আমি দিতে পারবো না। তুই আমার বন্ধু ছিলি, সেটাই থাকবি। বুঝছিস? বুঝেছি। তনয় ঝিনুকের ভার্সিটির ফ্রেন্ড। ঝুমুরকে পছন্দ করে বিয়ে করেছে তনয়। রিয়ান ভাইয়া কি বলল? কি আর বলবে, আমাকে দেখার শখ হয়েছে তাই ডাকছে। তোরে ফিরতে বলেনি? না। আর রিমিকে দেখতে চায়নি? রিমির কথা বলেনি। ও যদি রিমিকে নিয়ে যেতে চায় আমি কি করব তখন? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, রেস্ট নে, ভয় পাস না। যা হবে ভালোই হবে। ঝিনুক আসবো? রাতে ঝিনুকের রুমের সামনে এসে দাঁড়ায় ঝিনুকের বাবা মা। আরে এসো, এটা জিজ্ঞেস করার কি আছে বাবা? ঝিনুক রিমিকে ঘুম পাড়ার জন্য রিমিকে নিয়ে শুয়েছিল। রিমি ওদের দেখেই শোয়া থেকে উঠে ঝিনুকের বাবার দিকে হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। জাবেদ সাহেবও কোলে নেন নাতনিকে। বসো বাবা, কিছু বলবে? রিয়ানের সাথে কি কথা হলো রে মা? রিমির ব্যাপারে কি বলল? তেমন কিছু না বাবা, রিমির কথা জানায়নি। জানানো উচিত ছিল ঝিনুক। তোরে ফিরে নেওয়ার কথা কিছু বলে নাই? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ঝিনুকের মা। না মা, ও আমায় ফিরে নিতে আসেনি। এ ব্যাপারে কোনো কথা হয়নি মা। তুই বললেও পারতি। এখনও জেদ করে বসে থাকবি নাকি? নিজে বললেই পারতি। তুমি কি বলতে যাচ্ছ মা? আমি ওকে বলবো আমাকে এবার ফিরিয়ে নিতে? 4 বছর পর কেউ ফিরে এলো, আর আমি তার কাছে ড্যাং ড্যাং করে গিয়ে বলবো আমাকে ফিরিয়ে নিন? অদ্ভুত কথা বলো তুমি মা। আমার সব কথাই তোর অদ্ভুত লাগে। এই জন্যই এখন তোর জীবনটা এমন হয়ে গেছে। তুমি আমার মামনিকে কেন বকছো? নানুমণি? আহ, তুমি থামো তো রাশেদা। রিয়ানোর ডিভোর্স দিয়েছে। এখন চাইলেও কি ফেরা সম্ভব নাকি?
আর রিয়ান যখন এই ব্যাপারে কিছু বলেনি ও কি বলবে। তবে ঝিনুক রিমিকে রিয়ানের সাথে দেখা করানো উচিত ছিল তোর। তবে যাই হোক, যা ভালো বুঝিস কর। ঝিনুক বাড়িতে দুদিন থেকে আবার ওর কর্মক্ষেত্রে চলে আসে। এই দুদিনে রিয়ান কোনো ফোন বা কোনো যোগাযোগ করেনি। ঝিনুক এতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঝিনুক ওর কর্মক্ষেত্রে ফেরার পর যথারীতি কাজ চালিয়ে যাচ্ছে। কলেজ আর রিমিকে নিয়ে ওর সময় কাটে। ঝিনুক কলেজে যাওয়ার সময় ইদানিং ঝিনুকের মনে হয় ওকে কেউ ফলো করে। ঝিনুকের বাসাটা কলেজের কাছেই, তাই বাসা থেকে হেঁটে কলেজে যায় ঝিনুক। কিন্তু এখনও রাস্তায় বের হলেই মনে হয় ওর পিছু পিছু কেউ আসে। ঝিনুক ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। ঝিনুক ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায় না। ও ধরে নিয়েছে ব্যাপারটা ওর মনের ভুল। রিয়ানকে নিয়ে বেশি চিন্তায় থাকায় সেটা হয়তো ওর হ্যালোসিলেশন ছিল। একদিন সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে ঝিনুক শকড হয়ে গেল, কারণ দরজার ওপাশে থাকা ব্যক্তিটি রিয়ান। ঝিনুক রিয়ানকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল রিয়ানের দিকে। কে ঝিনুক, ভয় পেলে নাকি? আপনি আমার বাসার ঠিকানা কি করে পেলেন? কামন ঝিনুক, বাসার ঠিকানা বের করা কোনো ব্যাপার না আমার জন্য। রিয়ান কি কি করতে পারে সে ধারণা তো তোমার আছে। আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে যেতে বলবে না? ঝিনুক কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। রিয়ান ঝিনুককে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। নাইস ডেকোরেশন। এক মগ কফি পাওয়া যাবে কি? সোফায় বসতে বসতে বলল রিয়ান। ঝিনুকের ঘোর এখনও কাটেনি। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো ঝিনুক, খুব অবাক হলে তাই না? রিয়ান বসা থেকে উঠে ঝিনুকের দিকে এগিয়ে গেল। ঝিনুক পিছনে সরে যাওয়ার আগেই রিয়ান ওকে ধরে ফেলল। ভয় পাচ্ছ ঝিনুক? তুমি তো কাউকে ভয় পাও না তাই না? ঝিনুক রিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। রিয়ান হঠাৎ ঝিনুকের গালে অনেক জোরে একটা চড় বসিয়ে দিল। এই চড়টা আমার মেয়েকে আমার থেকে আড়াল করার জন্য, আমার মেয়েকে তার বাবার আদর থেকে বঞ্চিত করার জন্য। ঝিনুকের গালে আরেকটা চড় বসায় রিয়ান। এটা আমার জীবন থেকে এই 4টা বছর কেড়ে নেওয়ার জন্য। এই চড়গুলো তোমাকে সেদিন দেওয়া উচিত ছিল, যেদিন তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে। 4 বছর আগে তোমাকে ডিভোর্স লেটার না দিয়ে তোমার গালে 2টা চড় দিয়ে আমার বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আর আমাকে 4 বছরে দুর্বিষহ জীবনযাপন করতে হতো না। তোমার সাহস হলে কি করে আমার মেয়েকে আমার থেকে দূরে রাখার? ও আমার মেয়ে ঝিনুক। তুমি আমার মামনিকে মারলে কেন? রিমির কথায় পিছনে ফিরে তাকালো রিয়ান। দেখল রিমি কোমরে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। রিয়ান ঝিনুকে ছেড়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির সামনে হাঁটু গেড়ে বসে। রিমির গালে হাত দিতেই রিমি হাত সরিয়ে দিল। তুমি পচা বলেই ঝিনুকের কাছে চলে গেল রিমি। ঝিনুক রিমিকে কোলে তুলে নিল। রিমি ঝিনুকের গালে হাত বুলিয়ে দিচ্ছিল। রিয়ান রিমিকে কোলে দিতে চাইলেও রিমি কিছুতে যেতে যাচ্ছে না। ঝিনুক রিমিকে বলল, মামুনি যাও, তোমার বাবা উনি, যাও ওনার কোলে। ঝিনুকের কথায় আশ্বস্ত হয়ে রিমি রিয়ানের কোলে গেল। রিমিকে কোলে নিয়ে রিয়ান ওর গালে চুমু দিল। রিমিও কি মনে করে যেন রিয়ানের গালে চুমু দিয়ে বসল। আমি রিমিকে নিয়ে যেতে চাই ঝিনুক, ও আমার সাথেই থাকবে। এই ভয়টাই ঝিনুক পেয়েছিল। ও কান্না শুরু করে। রিমিকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব নয়। আমি রিমিকে দেব না, কিছুতেই না। প্লিজ ওকে আমার কাছে দিন। বলে রিমির দিকে হাত বাড়াতেই রিয়ান সরে গেল। তোমার সব খামখেয়ালি আমি সহ্য করেছি, সব ছেলে মানুষই মেনে নিয়েছি। এটা পারবো না ঝিনুক, আমার মেয়েকে আমি নিয়ে যাব। বলে রিমিকে নিয়ে বেরিয়ে গেল রিয়ান। ঝিনুক দৌড়ে রিয়ানের পিছু পিছু গেলে ওকে আটকাতে পারেনি। রিয়ান রিমিকে নিয়ে গাড়ি করে চলে গেল। ঝিনুক অসহায়ের মতো মাটিতে বসে কাঁদছিল। রুমা ঝিনুকে সেখান থেকে উঠিয়ে ভেতরে নিয়ে গেল আর ঝিনুকের বাড়িতে ফোন করে পুরো ব্যাপারটা বলল। ঝিনুকের বাবা মা ঝুমুররা এখানে পৌঁছে দেখে ঝিনুক ফ্লোরে বসে কান্না করছে। ঝুমুর আর ওর মা পাশে বসতেই ঝিনুক মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মা, ও রিমিকে নিয়ে গেছে, আমি রিমিকে ছাড়া থাকতে পারবো না। রিমিকে এনে দাও মা। তুই শান্ত হ, এভাবে কান্নাকাটি করে কিছু হবে বল? উল্টো অসুস্থ হয়ে যাবি। চুপ কর মা। আপু তুই একটু শান্ত হ প্লিজ। আপু এমন করিস না। ঝিনুক মা তুই ভেঙে পড়িস না, আমরা রিয়ানের সাথে কথা বলবো, ভয় পাস না তুই। ঝিনুকের মাথায় হাত বুলিয়ে বলল জাবেদ সাহেব। বাবা তুমি রিমিকে এনে দাও, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, খাবেও না আমাকে ছাড়া। ঝিনুক মা রাতটা কাটতে দে, আমরা কাল সকালে রিমিকে আনতে যাব। এখন অনেক রাত হয়ে গেছে মা, আজ রাতটা একটু সহ্য কর। তুমি বুঝতে পারছো না বাবা, রিমিকে তাহলে না খেয়েই থাকতে হবে। ও আমাকে ছাড়া কি করে থাকবে? ঝিনুক শোন, এখন কিছু করার নেই, রাত অনেক হয়েছে, আমরা কাল সকালে যাব রিয়ান ভাইয়ার ওখানে। তুই একটু শান্ত হ, বলে উঠল তনয়। সবাই অনেক বুঝিয়ে ঝিনুকে শান্ত করলো, ওকে খাওয়ানোর অনেক চেষ্টাও করলো, কিন্তু ঝিনুক কিছুই খেলো না।
ওর চোখের জল বাদ মানছেই না, অপেক্ষার প্রহরও যেন কাটতে চায় না। রাতটা খুব বড় মনে হচ্ছে ঝিনুকের কাছে। কে জানে রিমিটা কি করছে, খেয়েছে তো, নাকি কান্না করে অস্থির হয়ে গেছে। কোনো মতে সকাল হতেই ঝিনুক তাড়া দিচ্ছিল সবাইকে। ওর যে আর তর্স হয়েছে না, যে করে হোক ওকে রিমির কাছে পৌঁছাতে হবে। রিয়ানের বাড়িতে পৌঁছার পর কলিং বেল টিপতেই রিয়ান দরজা খুলে বেরিয়ে এলো। আপনারা? রিমি কোথায় বাবা? দেখো না ঝিনুকটা ওর জন্য কেমন ছটফট করছে। ঝিনুকের বাবা বলল, রিমি ঘুমাচ্ছে, ছটফট করার কি আছে, রিমি ওর বাবার কাছেই আছে, প্লিজ রিমিকে আমার কাছে দিন। পেছন থেকে বলল ঝিনুক, রিমি কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে। কালকে তোমাকে বললাম শোনোনি। বাবা দেখো, মাথা গরম করো না, রিমি তো অনেক ছোট, ওর মাকে স্যার এখন কি করে থাকবে, ও বড় হলে না হয়। মাথা গরম করব না মানে? আমার মেয়ের কথা আমাকে জানানোই হলো না। আমার সাথে দেখা হওয়ার পরও একবার বলল না যে আমার মেয়ে আছে। অনেক সহ্য করেছি আমি, আর না, রিমিকে আমার কাছে রাখার জন্য যা করতে হয় আমি করব। আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না এ ব্যাপারে। রিমিকে আমি দিচ্ছি না, আপনারা এখন আসতে পারেন। ঝিনুক হঠাৎ রিয়ানের পায়ের কাছে বসে পড়ল। রিমিকে আমার থেকে কেড়ে নেবেন না প্লিজ, এত বড় শাস্তি দিবেন না আমাকে। রিয়ান কিছুটা দূরে সরে যায়, ঝুমুর ঝিনুককে ফ্লোর থেকে দাঁড় করায়। দেখো ঝিনুক, কান্না করে লাভ নেই, প্লিজ স্টপ ক্রাইং। আমি বললাম তো আমি রিমিকে দিচ্ছি না, ওকে পার্মানেন্টলি আমার কাছে রাখার আইনত ব্যবস্থাও করে নেব দরকার হলে। ঝিনুকের চোখের জল রিয়ানের সহ্য হচ্ছিল না, কিন্তু সেটাও কাউকে বুঝতে দেয়নি। এমনটা করবেন না প্লিজ, রিমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। কে বললো পারবে না? দিব্যি আছে, যদিও রাতে একটু কান্না করেছিল, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যাও এখন, রিমিকে একবার নিয়ে আসুন প্লিজ, আমি একবার ওকে দেখতে চাই। কোনো দরকার নেই, ও ঘুমাচ্ছে। আপনি কেন এমন করছেন, কেন বুঝতে পারছেন না? আমি রিমিকে ছাড়া থাকতে পারবো না, তাহলে তুমিও থেকে যাও এখানে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মেয়েকে দিচ্ছি না। আপনি কি রসিকতা করছেন ভাইয়া? ঝিনুক এখানে থাকবে মানে কি? ডিভোর্সের পরও এখানে থাকবে, এটা কোন ধরনের কথা? এভাবে থাকা যায় নাকি? রাগী গলায় বলল তনয়। কুল ডাউন ব্রো, আমার কথা অনুযায়ী আমার আর ঝিনুকের ডিভোর্স হওয়ারও এখনও থাকতে পারবে না, তাই তো? আমি যদি বলি আমাদের ডিভোর্সই হয়নি, তাহলে তো কোনো প্রবলেম নেই। ডিভোর্স হয়নি মানে? মানে খুব ইজি, আমি ঝিনুকে ডিভোর্স দিইনি। আপনারা কেউ হয়তো আমার পাঠানোর ডিভোর্স লেটারটা খুলে দেখেনি, আমি জানতামও দেখবেন না, দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। আসলে আমি যে পেপারটা পাঠিয়েছি সেটা কোনো লিগ্যাল পেপার ছিল না, ওটা আমি প্রিন্ট করেছিলাম। সব হাবিজাবি কোথায় ঠাসা পেপারটা। ঝিনুক ডিভোর্স পেপারে সাইন করার জন্য কাগজটা খুলে ব্যাপারটা আগেই বুঝতে পারত। যাকে পাওয়ার জন্য এত কিছু করেছিলাম তাকে তো সহজেই ছেড়ে দিব নাকি? আমার ভালোবাসা প্রকাশ করার ধরনটা হয়তো ভুল ছিল, ওকে পাওয়ার জন্য আমি হয়তো ভুল রাস্তায় হেঁটেছি, তবে আমার ভালোবাসাটাও ভুল ছিল না। ঝিনুক এখনও আইনত আমার স্ত্রী, ডিভোর্স হয়নি আমাদের। ওর কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে রইল। ঝিনুকের থেকে দূরে গিয়েছিলাম ওর মনে আমার জন্য ফিলিংস তৈরি করার জন্য। আমি জানতাম ঝিনুক নতুন সংসারেও যেতে পারবে না, কারণ ওর নতুন জীবনে যেতে হলে ডিভোর্স পেপারে সাইন করতে হতো। কিন্তু আমি তো ওকে ডিভোর্স দেইনি, তাই ও যে অন্য কারো হতে পারবে সেটা আমি নিশ্চিত ছিলাম। আমি আর আগে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু মায়ের অসুস্থতা, মায়ের মারা যাওয়া, এসব ঝামেলার আশা হলো না। এবার ঠিক করে এসেছিলাম ঝিনুক আপোষ যেতে না চাইলে জোর করে আমার কাছে নিয়ে আসবো। তবে এখন আর সেই ইচ্ছে আমার নেই, যার জন্য আমার মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হলো। আমি আমার মেয়ের মুখ দেখবো তো পরের কথা জানতেও পারলাম না। আমার মেয়ের কথা তার প্রতি আর কোনো জোর খাটানোর ইচ্ছে আমার নেই। ওকে ভালোবাসি বলে ওর যা ইচ্ছে তাই করবে, আমিও মেনে নেব, তা তো হতে পারে না। ওর ইচ্ছে হলে থেকে যাক, এখানে না হলে চলে যাক। এখানে চাইলে রিয়ালি ডিভোর্স দিতেও আমার আপত্তি নেই, পুরোটাই ঝিনুকের ইচ্ছের উপর ডিপেন্ড করতেছে। এখনও ডিসাইড করুক কী করবে। কী রে আপু, কিছু বলছিস না কেন? বল, কি বলবি? আগের মতোই জেদ ধরে বসে থাকবি, নাকি একটু সুস্থ জীবনে ফিরে আসবি? ঝুমুর ঝিনুকে বলল, জেদ করে তো জীবনটাই শেষ করলো, মেয়েটার জীবনও অস্বাভাবিক করে রাখছে। এখন বল, থাকবি নাকি চলে যাবি? গেলে চল, আর এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঝিনুকের মাও বলে উঠল, তোমরা থামো তো, তোমাদের কথা ঝিনুকের মুখে কেন বসাচ্ছ? ওকে বলতে দাও ও কি করবে। আর ঝিনুক শোন, জীবনটা তোর, তুই কিভাবে জীবন কাটাবি সেই ডিসিশনও তোর। কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিস না, তোর মন যা বলে সেটাই কর। বলে উঠল তনয়। হ্যাঁ রে মা, তুই তোর ইচ্ছেটাই বল, কেউ তোর ওপর কোনো জোর খাটাবে না। তবে মা, রিমির কথাটাও একটু ভাবিস। আর 5টা বাচ্চার মতো ওর স্বাভাবিক জীবন পাওয়া দরকার, বাবা মাকে পাশে পাওয়া দরকার, তবে সেটা তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নয়। এতক্ষণ সবার কথাগুলো চুপচাপ শুনছিল ঝিনুক।
মার বোনের এমন ঝাঁঝালো কথায় চোখ দিয়ে পানি পড়ছে ওর। আমি থাকবো বাবা, এখানেই থাকবো। কথাটা শুনে সবার মুখে হাসি ফুটে। ঝিনুকও শুধু চোখের জল লুকাতে ব্যস্ত। সবাই ওর প্রতি এতটা বিরক্ত। স্বাভাবিক জীবন ঝিনুকও চায়। আর 5টা মেয়ের মতো সংসার করার ইচ্ছে ওরও আছে। তবে ওর জীবনে সবকিছু কি স্বাভাবিক ছিল? ওকে এভাবে কথা না শোনাতেও পারত। ঝিনুকের মা আর ঝুমুর ঝিনুকের কাছে আসায় ঝিনুক পিছিয়ে যায় ওদের কাছ থেকে। ঝিনুকের অভিমানটা ওরাও বুঝতে পারে। রিমির ঘুম ভাঙে এরই মধ্যে। মাকে দেখে রিমির আর আনন্দের শেষ নেই। ঝিনুকে মেয়েকে কোলে তুলে নিয়ে যেন আকাশে 4টা হাতে পেল। চুমুই সিক্ত করে দিল মেয়েকে। রিমিও মায়ের গলা জড়িয়ে ধরে রইল। রিয়ান ঝিনুকের পাশে এসে ওর কানে কানে ফিসফিস করে বলল, যা সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নিলে তো? আমার সাথে থাকতে হলে কিন্তু আমার অত্যাচার রোজ সহ্য করতে হবে। এবার তো ডাবল অত্যাচার হবে। 4 বছরের কষ্টের মাসুল তুলব যে। পারবে তো টলারেট করতে? উত্তরে ঝিনুক শুধু একটা মুচকি হাসি দিল। সমাপ্ত।